ঠিক আছে আমরা আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে কোনো কথাবার্তা বলবা না চ্যাট বক্সে, বুঝতে পেরেছো? এই যে একজন বলছো যে স্যার ক্লাস হবে না, একজন বলছো আরে ভাই ক্লাস যদি না হয় জুম লিঙ্ক কেন ছিল। এগুলো করার দরকার নেই। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভালো আছি মানে সালাম টালাম আর দিতে হবে না। আর চ্যাট বক্সে আর এখন থেকে আর কোনো উল্টাপাল্টা চ্যাটও করবো না। খালি ইয়েস স্যার নো স্যার এইসব চ্যাট বক্সে হবে। সো আজকে আমাদের উইক 3 ক্লাস শুরু হচ্ছে। কোন উইকে ক্লাস শুরু হচ্ছে আজকে? উইক 3। ঠিক আছে। আজকের যে টপিকটা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মানে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার প্রশ্ন আসবে, 1 বা 2 মার্ক জিকেতে বা 3 মার্কও আসতে পারে। ক্ষেত্র বিশেষে কি একটা বড় কোশ্চেনও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে তোমার হচ্ছে কি 5 মার্কের একটা কোশ্চেন আসতে পারে। সবকিছুই পড়াবো। বড় কোশ্চেন আসলেও কি আসতে পারে সেটাও পড়াবো। চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, তোমরা জাস্ট ক্লাসটা করো। ওকে। সো আমরা সবাই জানি 1971 সালের আমরা হচ্ছে স্বাধীনতা অর্জন করি। এটা আমাদের, সত্যি বলতে আমাদের জাতীয় জীবনে সবচাইতে সিগনিফিকেন্ট একটা ইভেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইভেন্ট আমাদের জাতীয় জীবনে। এটা এটা আসলে ক্রস করা আসলে কখনোই সম্ভব না। মানে মুক্তিযুদ্ধ আমাদের জীবনে এমন একটা ইভেন্ট, বাঙালি একজন একজন বাংলাদেশীর জন্য সেটা আসলে ক্রস করা যাবে না কখনোই। ঠিক আছে। সো আমরা এই দিনটাকে অবশ্যই, মুক্তিযুদ্ধ জিনিসটাকে আমরা অবশ্যই ধারণ করব, এবং এটাকে আমরা খুব শ্রদ্ধার সাথে দেখবো জিনিসটাকে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা স্বাধীনতা পেয়েছি কবে? 1971 সালের 16ই ডিসেম্বর। এটা আমরা সবাই জানি। কোথা থেকে? রেসকোর্স ময়দানে। সো আমাদের তো তখন 9 মাস যুদ্ধ হয় দীর্ঘ, তোমরা সবাই জানো যে মার্চ মাস থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ হয়। অ্যান্ড তোমার হচ্ছে যে রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। ঠিক আছে। এখানে তোমার সারেন্ডার করে পাকিস্তানি বাহিনী, অ্যান্ড এরপর হচ্ছে আমাদের দেশটা স্বাধীন হয়। সো মোটামুটি তোমরা হচ্ছে অনেকে কোচিং করেছো বিভিন্ন জায়গায়, অনেকে আবার করনি। সো তোমরা দুই পার্টির জন্য একটা কথা যে আমি আজকে ক্লাসে যেগুলো পড়াবো এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরা ট্রাই করবে এগুলো হচ্ছে খুব ভালো মতো পড়ে ফেলার, মানে আমি যেগুলো আজকে পড়াচ্ছি ক্লাসে এগুলো খুব ভালো মতো পড়ে শেষ করে ফেলা ট্রাই করবা। আর তুমি চাইলে তুমি অন্য কোনো বই, তুমি যেটা এর আগে ফলো করেছো, বা এই টপিকের জন্য অন্য কোনো বই যদি তুমি পড়ো আগে থেকে, সেটা তুমি পড়তে পারো, ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এরপর আমাদের যেটা লাগবে সেটা কি? 25শে মার্চ, অপারেশন সার্চ লাইট। এটা, তো এই জিনিসটা কি? অপারেশন সার্চ লাইটটা হচ্ছে তোমার আমাদের যখন মুক্তিযুদ্ধ একদম শুরুর দিকে, এটা তোমাকে পড়ানোর আগে আমাকে একটু কনটেক্সট বলতে হবে। সেটা কি? 1970-এর নির্বাচন। 1970-এ তো কি পাকিস্তান ছিল। সো পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল কবে? 1970 সালে। এই 1970 সালে এই ইলেকশনে জিতে কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ শেখ মুজিবের আন্ডারে এই ইলেকশনটাতে খুব মানে, একটা ইংলিশ একটা ওয়ার্ড আছে, তোমরা শুনেছো কিনা জানি না, সেটা কি ল্যান্ড স্লাইড ভিক্টরি। ঠিক আছে, একদম ল্যান্ড স্লাইড ভিক্টরি, মানে একদম সংখ্যা গরিষ্ঠতা বিজয় লাভ করে সেটা। সো মোটামুটি ধরো আওয়ামী লীগ অনেকগুলো আসন পেয়ে জিতে। তো এরপরে তোমার হচ্ছে আওয়ামী লীগের যে নেতা ছিল শেখ মুজিব, শেখ মুজিবের হওয়ার কথা ছিল কি? তোমার প্রাইম মিনিস্টার, একদম দুই পাকিস্তান মিলে শেখ মুজিবের হওয়ার কথা ছিল কি? প্রধানমন্ত্রী। ঠিক আছে। কিন্তু সামহাও পাকিস্তান গভর্নমেন্ট এটা চাচ্ছিল না। তারা হচ্ছে মোটামুটি ধরো যে মানে বলতেছিল যে এতে আমরা হচ্ছে এই পাকিস্তান থেকে দিব না। ঠিক আছে। প্রাইম মিনিস্টার মানে এরকম তাদের একটা প্ল্যান ছিল। এভাবে তোমার কাটতে কাটতে ডিসেম্বর ইলেকশনটা হয়। ডিসেম্বর পর জানুয়ারি মাস কাটে, ফেব্রুয়ারি মাস কাটে, মার্চ মাসে গিয়ে তোমার শেখ মুজিবেরা কি শুরু করে? তোমার নন কোঅপারেশন মুভমেন্ট, বা হচ্ছে তোমার তারা একদম অসহযোগ আন্দোলন যেটাকে বলে, সেটা হয় 3 তারিখে। তারপর 1 তারিখ থেকে শুরু হয় মেইনলি। তারপর 7 তারিখে কি শেখ মুজিব একটা ভাষণ দেয়। তারপর তোমার 25শে মার্চ রাতে শেখ মুজিবকে ধরে নেওয়া হয়। তার আগে সে একটা ভাষণ দেয় মধ্যরাতের আগে। তারপর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। ঠিক আছে। সো এরকম একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পাকিস্তানের যে মিলিটারি, বা পাকিস্তানের যখন যে তৎকালীন প্রাইম মিনিস্টার ইয়াহিয়া খান, সে একটা প্ল্যান করে। তার প্ল্যানটা কি ছিল? তার প্ল্যানটা ছিল এমন যে ইয়াহিয়া খান ছিল প্রেসিডেন্ট, সরি প্রাইম মিনিস্টার না, ভুল বললাম একটু। এই প্রেসিডেন্ট, তিনি হচ্ছে প্ল্যান কি করে? তার প্ল্যানটা ছিল মোটামুটি এমন যে তিনি এই 25শে মার্চ রাতে বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় একটা ক্র্যাক ডাউন চালাবে, অনেককে হত্যা করবে, বাঙালি ভয় পেয়ে বাদ দিয়ে দিবে যুদ্ধ।
তো এরকম টাইমেই তোমার হচ্ছে 25শে মার্চ রাতে বিভিন্ন জায়গায় দেশের অনেক মানুষকে হত্যা করা হয়। এই জন্য এই অপারেশনটার নাম তারা দিয়েছিল কি, অপারেশন সার্চ লাইট। ঠিক আছে। আর এই অপারেশন সার্চ লাইটের টাইমে তারা একজনকে তোমার বন্দি করে নিয়ে যায়। ঠিক আছে। এই বন্দি করে নেওয়ার টাইমে ওই দিন তারা একটা সাংকেতিক নাম দিয়েছিল, তার নাম কি, বিগ বার্ড। শেখ মুজিবুর রহমানকে একটা সাংকেতিক নাম দিয়েছিল তারা, যে কি সেটা, বিগ বার্ড। ল্যান্ডস্লাইড ভিক্টরি মানে হচ্ছে তোমার একদম সংখ্যা গরিষ্ঠ বিজয়। কোনো ভোটাভুটিতে যদি কোনো দল একদম ভালো মতো জিতে, সেটাকে বলে কি ল্যান্ডস্লাইড ভিক্টরি। ঠিক আছে, ল্যান্ড সাইড না কিন্তু, ল্যান্ড স্লাইড। দেখো স্লাইড বলছি কিন্তু আমি, সাইড না। আচ্ছা। তো এই তোমার অপারেশন সার্চ লাইটে শেখ মুজিবের কোড নাম কি ছিল, বিগ বার্ড। শেখ মুজিবকে যখন ধরা হয়েছিল তখন বলছিল কি, বিগ বার্ড ইন কেজ, মানে বড় পাখিকে তারা বন্দি করছে, এই টাইপ নাম। ওকে, যাই হোক, আমরা এখন সামনে যাই। এরপর হচ্ছে কনসেপ্টটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হচ্ছে কি একদম মুক্তিযুদ্ধের শুরুর দিকে, যেটা তোমার রেডিও পাকিস্তান ছিল। রেডিও পাকিস্তান থেকে এটাকে 25শে মার্চ মধ্যরাতে ধরো যে তোমার এই তারা হচ্ছে দখল করে নেয়। এন্ড তারা হচ্ছে ওই টাইমটাতে মোটামুটি ধরো যেটা নাম দেয় কি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এখান থেকে কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে কত সালে, কত তারিখে, 26শে মার্চ। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর 30শে মার্চ হচ্ছে পাক বাহিনী এটাকে কি বোমাবর্ষণ করে ভেঙে ফেলে। And এটা সম্প্রচার কিন্তু অন্য জায়গা থেকে চলে এরপরে, ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গা থেকে। এর মধ্যে একটা অনুষ্ঠান খুবই ফেমাস, সেটার নাম কি, চরমপত্র। তুমি এটা মনে রাখবা, চরমপত্র। এইখানে এই চরমপত্রটা কে পাঠ করতো, এটা হচ্ছে এম আর আক্তার মুকুল। এটা একটু মনে রাখবা, এম আর আখতার মুকুল। ঠিক আছে, এই চরমপত্র পাঠ করতেন উনি। এটা করবা। আর আরেকটা অনুষ্ঠান ছিল এখানে খুব ফেমাস, যে তোমার এখানে নাই, সেটা আমি তোমাকে লিখে দিই, সেটা কি, জল্লাদের দরবার। জল্লাদের দরবার। ঠিক আছে, এটা একটু দেখবা। ওকে। এরপর দেখো মুজিবনগর গভর্নমেন্ট। মুজিবনগর সরকারটা হচ্ছে, আচ্ছা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? বাকিরা একটু জানাও তো, জুলকার নাইন বললে শুনতে পাচ্ছে না, একটু জানাও। ওকে, বাকিরা পাচ্ছে। তোমরা একটু দেখবা যে যদি মোটামুটি শুনতে না পাওয়া যায়, একটু হচ্ছে যে তোমার নেটওয়ার্ক একটু দেখবা, নেটওয়ার্ক কোনো ইস্যু হচ্ছে কিনা, এভাবে একটু খেয়াল রাখবা, হ্যাঁ। আচ্ছা, দেখো মুজিবনগর সরকারটা, এটা হচ্ছে কি বাংলাদেশ, আচ্ছা আর সবার মেসেজ দেওয়া লাগবে না, একজন দুজন দিলেই হবে, একদম ভরে গেছে একদম, হ্যাঁ। আচ্ছা, দেখো মুজিবনগর গভর্নমেন্ট জিনিসটা কি। মুজিবনগর সরকারটা হচ্ছে কি বাংলাদেশের প্রথম সরকার। এটা কিরকম প্রথম সরকার, ধরো বাংলাদেশ তো তোমার 26শে মার্চ থেকে স্বাধীন। স্বাধীনতা আর বিজয় কিন্তু সেম না। স্বাধীন, আমরা, আমাদের স্বাধীনতা দিবস কবে, 26শে মার্চ। কিন্তু আমাদের বিজয় দিবস কবে, 16ই ডিসেম্বর। এটা কিন্তু মনে রাখবা। স্বাধীন মানে কি, আমরা স্বাধীন কিন্তু একটা দেশ নিজেকে ঘোষণা করতে পারে নিজে, কিন্তু বিজয় মানে তোমার সে কিন্তু ফ্রি না। ওকে। সো আমাদের স্বাধীনতা দিবস কবে, 26শে মার্চ। আর বিজয় দিবস কবে, সেটা হচ্ছে আমাদের কি, 16ই ডিসেম্বর। ওকে। সো এরকম মুজিবনগর সরকার, তারা কি করে তোমার, স্যার রিক্যাপ করালে ভালো হতো। আচ্ছা, নেটওয়ার্কে প্রবলেম থাকলে আমরা রিক্যাপ করাতে পারবো না, সরি, এটা হচ্ছে একজনের জন্য আমরা পিছাতে পারবো না। তোমরা এই জিনিসটা মনে রাখবা, তোমার যদি নেটওয়ার্কে প্রবলেম হয় রিক্যাপ করাতে বলবা না। তাহলে তুমি হচ্ছে পরে রেকর্ডিংটা দেখে নেবা, কারণ আমাদের কিন্তু অনেক লং সিলেবাস। তুমি পরে তো রেকর্ডিংটা পেয়ে যাবে, একটু দেখে নিও। তারপর দেখো এখানে 10ই এপ্রিল কিন্তু মুজিবনগর গভর্নমেন্টটা তৈরি হয়, মুজিবনগর সরকার। শেখ মুজিব তখন পাকিস্তানের জেলে, তাকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে, তারপর সৈয়দ নজরুল ইসলামকে তোমার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে, তাজউদ্দিন আহমেদ শেখ ছিল কি প্রাইম মিনিস্টার। তারা একটা তোমার গভর্নমেন্ট বানায়, কারণ একটা দেশের জন্য কিন্তু একটা গভর্নমেন্ট দরকার। তোমাদের কিন্তু আমি পরে আসছি, মনে আছে, একটা দেশের আদর্শ রাষ্ট্রের কি কি লাগে। এখানে কিন্তু কি ছিল, একটা সরকার ছিল লেখা, সার্বভৌমত্ব সরকার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে। ওকে। সো 10ই এপ্রিল এই সরকারটা গঠন করা হয়। আর 17ই এপ্রিল, এটা হচ্ছে কি, আচ্ছা, এটা পিডিএফ দিয়ে দিব, এটা আমাকে বলতে হবে না তোমাদের, যেটা ক্লাসে পড়ায় সেটা পিডিএফ দিয়ে দিব, এটা বলার দরকার নেই। তোমরা অনেকে দেখি ক্লাসে বলো স্যার পিডিএফ দিন, পিডিএফ তো আমি দিব। দেখো 17ই এপ্রিল 1971 সালে কিন্তু তারা কি করেন, স্বাধীনতা ইশতেহার পাঠ করেন, ঘোষণাপত্র পাঠ করেন কে, অধ্যাপক এম ইউসুফ আলী। কোথায়, মুজিবনগরের এই বৈদ্যনাথ তলায়। আর এইখানে কিন্তু, এই মুজিবনগরের বৈদ্যনাথ তলা এখানে তোমার 10 তারিখ কি গঠন করা হয়েছে, আর 17 তারিখ কি তারা শপথ গ্রহণ করছে। ঠিক আছে। সরকার গঠন করা এক জিনিস, আর শপথ গ্রহণ করা কিন্তু আরেক জিনিস। প্রথমে সরকার গ্রহণ মানে গঠন করা হয়, বানানো হয়, তারপর তারা কি শপথ টপথ নেয় যে আমরা ঠিকঠাক মতো কাজ করবো, এটা এটা করবো। ঠিক আছে। আর প্রথম অস্থায়ী রাজধানী করা হয়েছিল বাংলাদেশের কোথায়, মুজিবনগরকে। ঠিক আছে। ওকে।
তারপর দেখো এখানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, একজন জিজ্ঞাসা করছে স্যার বইয়ের নাম কি, এটা হচ্ছে আইডিয়াল। এটা হচ্ছে আইডিয়াল সাধারণ জ্ঞান যে বইটা। ঠিক আছে, আমি এটা দেখে তোমাদেরকে পড়াবো মোটামুটি। আর তোমরা হচ্ছে তোমাদের কাছে অন্য কোনো বই থাকলে সেটাও পড়ে নিতে পারবা। ওকে। তারপর দেখো বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, এই জিনিসটা তোমার হচ্ছে কত তারিখে করা হয়েছিল? 14ই ডিসেম্বর। কেন করা হয়েছিল? পাকিস্তান যখন দেখলো, যে আসলে মানে দেশ বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে সামহাও, ঠিক আছে, তখন তারা কি প্ল্যান করলো? তারা প্ল্যান করলো যে বাংলাদেশে যাতে কোনো তোমার ধরো যে ওইভাবে কোনো ওই ধরনের ইয়ে লোক থাকে না, মানে ধরো বুদ্ধিমান লোকজন থাকে না, তাদেরকে আমরা সব হত্যা করে দিই, তাহলে আমরা মোটামুটি বাংলাদেশকে আরো পিছিয়ে দিব অনেকদিন। সেরকম ভাবে ওই দিন রাতে তোমার ধরো যে যারা বুদ্ধিজীবী ছিল, যারা শিক্ষক, বড় বড় শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, তাদেরকে নিয়ে তারা হত্যা করে। ম্যাক্সিমামকে হত্যা করা হয়েছিল কোথায়? রায়ের বাজারের যে বধ্যভূমিটা, সেখানে নিয়ে। ঠিক আছে, এটা একটু দেখবেন। তারপর হচ্ছে যে এক নজরে প্রবাসী সরকার। প্রবাসী সরকার কোনটা? এই যে আমাদের যে গভর্নমেন্টটা মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকারকে কি বলা হয়? আরেকটা নামে প্রবাসী সরকার। কেন? এটা কিন্তু দেশের বাইরে থেকে অপারেট করেছে। ঠিক আছে, মুজিবনগরে কিন্তু আর ছিল না তারা, তারা কিন্তু পরে দেশের বাইরে, ইন্ডিয়া থেকে তারা কাজ করেছে। ওকে। তারা গঠন হয়েছিল কবে? 10 এপ্রিল 1971। শপথ গ্রহণ হয়েছে কবে? 17 এপ্রিল 1971। অস্থায়ী রাজধানী ছিল কোনটা? মুজিবনগর। এরপর দেখবা যে রাষ্ট্রপতিকে, অস্থায়ী রাষ্ট্রপতি, এইগুলো একটু মোটামুটি একটু মনে রাখতে হয়। ঠিক আছে, এগুলো বেসিক জিনিসপত্র, এগুলো একটু ট্রাই করবা। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যেগুলো, সেগুলো তোমাকে আমি দিই একটু। এখানে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিল, এটা একটু রাখবা মনে। আর হচ্ছে এই ইনফরমেশন গুলা, শেখ মুজিবকে নিয়ে আসলে এখন প্রশ্ন আসার চান্স একটু কম, সত্যি বলতে। আচ্ছা, যাই হোক, এগুলো একটু দেখবা। স্যার এগুলো পড়লে কি এনাফ? এটা কে, মানে নিজের আইডিটাই হচ্ছে স্যার, স্যার লেখা, কি কি লেখা? মানে একজনের আইডির নামই স্যার লেখা। তুমি কে বাবা, স্যার? তোমাদের এখন ক্লাসে আমি পড়াচ্ছি, এখন তোমরা হচ্ছে ক্লাসে অন্য কোনো কোয়েশ্চেন করো না, ঠিক আছে? ক্লাসে তুমি এটা মন দাও, কারেন্ট অ্যাফেয়ার্স না কি আছে সেটা তো এখন জিজ্ঞাসা করি নাই আমি। ক্লাসে পড়ো, ক্লাস চ্যাট বক্স অফ করে দিতে হবে নাকি বলতো? ক্লাসে একদিন বললাম না আমি তোমার কাছে, আমি যা পড়াচ্ছি তুমি আগে সেটা পড়ো। তোমার অন্য প্রশ্ন তুমি ক্লাসে পরে করবা। এখন তো তুমি বুঝবা না এখন যদি এই ক্লাসে এসব প্রশ্ন করো। দেখো, পাক বাহিনীর আত্মসমর্পণ, পাকিস্তানি হানাদার বাহিনী তারা আত্মসমর্পণ করে কবে? ঠিক আছে, আর আত্মসমর্পণ করে হচ্ছে 1971 সালের 16ই ডিসেম্বর। এখানে একটা জিনিস তোমাদের লাগে, সেটা হচ্ছে কি, মোটামুটি 93,000 সৈন্য, ঠিক আছে, 93,000 সৈন্য নিয়ে তারা কিন্তু আত্মসমর্পণটা করেছিল। ঠিক আছে, এটা এখানে কোন জিনিসটা লাগে সেটা হচ্ছে তোমার, সেটা ছিল বিকাল 4টা 31 মিনিটে। এটা হচ্ছে লাগে, এটা মাঝে মাঝে এসেছে বিভিন্ন পরীক্ষায়, এটা একটু মনে রাখো। ওকে। আর এখানে বাংলাদেশের পক্ষে ছিল তোমার ইস্টার্ন কমান্ডের যৌথ যে কমান্ডার ছিল, সেটার প্রধান জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, ঠিক আছে, সেই ইন্ডিয়ান সেনাবাহিনীর। আর এখানে তোমার হচ্ছে ছিল নিয়াজি, পাকিস্তানের পক্ষে। আচ্ছা, একটু পরে যৌথ বাহিনী কি সেটাও বুঝাবো, সমস্যা নেই। এরপর দেখো এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো আমাদের লাগবে, এগুলো তোমাদের একদম ভালো মতো মনে রাখতে হবে, আমি আলোচনা করবো এগুলা। এর আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি মুক্তিযুদ্ধের আগে আলোচনা করে দিই তোমাকে। আচ্ছা, এখানে মুক্তিযুদ্ধের একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি, মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ, স্বাধীনতা যুদ্ধের সেক্টর সমূহ আসলে। সেক্টর জিনিসটা কি? সেক্টর জিনিসটা হচ্ছে কি, দেখো আমার যদি ম্যাপে গিয়ে তোমাকে আমি দেখাই, এটা ধরো বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে। তোমাদের আজকে ক্লাসটা বোর্ডে নিলাম না, তোমাদের হচ্ছে যে এই সাদা পৃষ্ঠা, তো এগুলো বোর্ডে দেখাইতে একটু প্রবলেম হয়, তুমি অনেকে বলো স্যার ক্লিয়ার না। তো ভাবলাম যে এখানে তোমাকে সুন্দর করে দেখায় বুঝিয়ে দেয়। ঠিক আছে, দেখো এখানে এই যে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের ম্যাপ। সো তুমি যখন মুক্তিযুদ্ধ বা কোনো কাজ খুব ভালো মতো সুন্দর মতো কাজ করতে যাবা, ঠিক আছে, তুমি কিন্তু মানে পুরো দেশকে একসাথে কন্ট্রোল করতে পারবে না, তোমাকে ভাগ ভাগ করে দিতে হবে। এই জন্য কি মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশকে টোটাল 11টা সেক্টরে ভাগ করা হয়। যেমন দেখো এই যে এই পার্টটা, এটা কি, এটা আমাদের চট্টগ্রামের পার্টটা। এই চট্টগ্রামের পার্টটাকে ছিল কি সেক্টর 1-এর আন্ডারে, মানে 1 নম্বর সেক্টরের আন্ডারে। ঠিক আছে, তারপর এখানে দেখো এই সেক্টর 11, এখানে কি ছিল, টাঙ্গাইল, ময়মনসিংহ, এগুলা। সেরকম ভাবে টোটাল আমরা সেক্টরকে 11টা ভাগে ভাগ করি আমাদের, ঠিক আছে। 11টা সেক্টর ছিল। আর মোটামুটি আমাদের 64টা কি ছিল, সাব সেক্টর। এটা একটু মনে রাখবো যে আমাদের 64টা কি ছিল, সাব সেক্টর। এই সেক্টরগুলো কেন করা হয়েছিল? যাতে মুক্তিযুদ্ধ খুব ভালো মতো হয়। ওকে। তো এর মধ্যে সবকিছু তোমাকে মুখস্থ করতে হবে না, যেগুলো আসার মতো সেগুলো আমি তোমাকে দাগিয়ে দিই। যেমন দেখো সেক্টর 1, এটা একটি ইম্পর্টেন্ট। এখানে কি মনে রাখবা যে সেক্টর 1-এর আন্ডারে কি ছিল, চট্টগ্রাম। জাস্ট এই জিনিসটাই মনে রাখবা যে সেক্টর 1-এর আন্ডারে কি ছিল,
চট্টগ্রাম। ঠিক আছে, এটা সেক্টর কমান্ডার কে ছিল? মেজর জিয়াউর রহমান। এটা সেক্টর কমান্ডার কে ছিল? মেজর জিয়াউর রহমান। এটা একটু মনে রাখবার। ঢাকা ছিল আচ্ছা, সাব সেক্টর কি এটা বলছি, আর কি আর প্রশ্ন করার দরকার নেই। দেখো, আমাদের দেশে যেমন জেলা আছে না, জেলার নিচে যেটা উপজেলা। উপজেলা মানে কি? একটা জেলার আন্ডারে অনেকগুলো উপজেলা। ঠিক আছে, তো এরকমই সেক্টরের নিচে অনেকগুলো তোমার সাব সেক্টর। ওকে। তারপর দেখো, আমাদের কিন্তু সেক্টর 2 আর 3-এর মধ্যে ছিল ঢাকার কিছু কিছু পার্ট। তো ঢাকা কত নম্বর সেক্টরে ছিল এটা যদি আসে, তুমি মেইনলি সেক্টর 2 আর 3 এই যে দুইটা অ্যান্সার করবা। এটা একটু গেল আমাদের। আর হচ্ছে আরেকটা জিনিস লাগবে এখানে, সেটা সেক্টর 10। সেক্টর 10 ছিল একটু ডিফারেন্ট বা একটু আলাদা ধরনের সেক্টর। কেন? সেক্টর 10 ছিল বাংলাদেশের একমাত্র তোমার নৌপথ আর সমুদ্র উপকূলীয় অঞ্চল নিয়ে, ঠিক আছে, এই অঞ্চলটা নিয়ে গঠিত। আর এই সেক্টরে কি কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। কেন ছিল না? কারণ তোমার এই নৌপথে তো এখানে তোমার এক এক সময় এক একজন দায়িত্ব পালন করে। নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না এখানে। সেক্টর কমান্ডার জিনিসটা কি? যে হচ্ছে সেক্টরের দায়িত্বে থাকে। ওকে, এটা একটু দেখবা। আর হচ্ছে সেক্টর 11টা একটু দেখবা, এটা একটু ইম্পর্টেন্ট এখানে। সেক্টর 11 ছিল মেইনলি তোমার ময়মনসিংহ আর হচ্ছে টাঙ্গাইল জেলা, এই অঞ্চলটা। আর এই সেক্টরে একজন ফেমাস সেক্টর কমান্ডার আছে, সে কি? মেজর আবু তাহের। ওটা আসে মাঝে মাঝে। সো প্লাস উনি একটু ফেমাস, সো ওটা একটু পড়বা। আর বাংলাদেশের যে আকাশপথ, এগুলো ছিল দায়িত্ব তোমার গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারের হাতে। সো মোটামুটি ওই ওই টাইমে ধরো যে গ্রুপ ক্যাপ্টেনের উপরে আর কোনো সিনিয়র অফিসার ছিলই না বাংলাদেশ এয়ারফোর্সে। ঠিক আছে, এটা একটু দেখবা। আর এইগুলো ছাড়াও আরো কিছু তোমার ব্রিগেড বানানো হয়, আর্মি ব্রিগেড। এই ব্রিগেডগুলো কি কি ছিল? এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স। এস ফোর্সের তোমার হচ্ছে দায়িত্বে কে, দেখো জেড ফোর্সের দায়িত্বে কে ছিল? তোমার জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। তারপরে মেজর কে এম শফিউল্লাহ ছিল এস ফোর্সের দায়িত্বে। মেজর খালিদ মোশাররফ ছিল কে ফোর্সের দায়িত্বে। ঠিক আছে, জাস্ট এইটুকুই লাগবে, কোন সেক্টরে কোন ফোর্স ছিল এগুলো দরকার নাই। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, তুমি সবই পড়বা, রিডিং দিবে একবার সবকিছু, আর আমি যেগুলো দাগিয়ে দিব তোমাদেরকে সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর তোমাদেরকে একটা গুড নিউজ দিই, আমরা হচ্ছে তোমাদের জন্য শেষ মোটামুটি আগামী মাসে হয়তোবা, মানে বইটা কাজ চলছে এখন, শিওর না যেহেতু এখন বের করিনি, আমরা তোমাদের জন্য 4 সাবজেক্টের একটা সাজেশন বই বের করছি। সাজেশন বই বলতে তোমার ওই রকম সাজেশন বই না যে একদম তাবিজ দিয়ে দিব এটা বললে চান্স, এমন কিছু না, বাট জিনিসগুলোকে আরো ছোট করে, যেমন সাধারণ জ্ঞানে তো অনেক কিছু আছে, এর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এরকম আমরা একটা বই ইনশাল্লাহ বের করছি। বাকি ডিটেলস তোমাকে পরে দিব, জাস্ট একটু ট্রেলার দিয়ে রাখলাম। ঠিক আছে। তারপর দেখো এখানে, এটা তো দেখলাম। আচ্ছা, আরো কিছু জিনিস তোমাকে বুঝাই, তারপরে আমি হচ্ছে বাকি তথ্যগুলো বুঝিয়ে দিব। এখানে হচ্ছে দেখো, বীরশ্রেষ্ঠদের পরিচিতি। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বীরশ্রেষ্ঠ থেকে কিন্তু প্রশ্ন আসে মাঝে মাঝে। বীরশ্রেষ্ঠটা খুব ভালো মতো পড়তে হবে, এটা কিন্তু বড় প্রশ্ন আসে, আজ দিতে পারে তোমাকে যে 7 জন বীরশ্রেষ্ঠের নাম লেখো এবং তাদের পদবি লেখো, এটা কিন্তু আসছেও আগে। তো এখানে আগে যে জিনিস বাদ দিবা সেটা হচ্ছে তাদের জন্মসাল এবং জন্মস্থান। এগুলো বাদ, আগে এগুলো থেকে আসবে না, এগুলো লাগবে না, দরকার নাই। এই যে এটা সমাধিস্থান, এটাও বাদ। সমাধিস্থানটা বাদ না, সমাধিস্থানে কিছু জিনিস লাগবে তোমাদের। কোনো কিছু আমি পড়ানোর আগে, আমি একটা টপিক পড়ানোর আগে বা শুরু করার আগে কোনো প্রশ্ন করবা না। আমি কিন্তু চ্যাট বক্স অফ করে দেবো, এটা কিন্তু আমার খুবই অপছন্দ। আমি ইপিআর কি, কে, কি এটাকে আমি এখনো পড়িয়েছি তোমাকে? আমাকে যেতে দাও। আগে টিচার কি পড়াচ্ছে এই টপিক শেষ করার পরে প্রশ্ন করবা, এটা কিন্তু আমি শুরু থেকে বলছি তোমাদেরকে। দেখো, আর আমি যেটা পড়াচ্ছি শুধু ওইখানেই তুমি চোখ দিবা, অন্য জায়গায় চোখ দিলে তুমি মেইন জিনিস বুঝতে পারো না তোমরা, তাই না? দেখো, আমাদের টোটাল বিশিষ্ট ছিল কয়জন? 7 জন। ঠিক আছে, এর মধ্যে আমাদের সেনাবাহিনী ছিল 3 জন, 2 জন ছিল ইপিআর এর, একজন ছিল এয়ারফোর্সের, একজন ছিল কি নৌবাহিনীর। ওকে। তো এখন দেখো, আমাদের সেনাবাহিনী যারা ছিল তাদেরটাকে আলোচনা করে ফেলি আমরা। সে কে? মহিউদ্দিন জাহাঙ্গীর। সে ছিল সেনাবাহিনীর অফিসার। সো একমাত্র সেনাবাহিনীর অফিসার যে হচ্ছে তোমার হয়েছিল, কি বলে, বীরশ্রেষ্ঠ, সে কে? মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন ছিল উনি। ঠিক আছে, তো উনি ছিলেন সেনাবাহিনীর। আর উনি যুদ্ধ করেছিলেন কোন সেক্টরে? 7 নম্বর সেক্টর, এগুলো একটু মুখস্থ করতে হবে। আর ওনার কবরটা কোথায়? চাঁপাই নবাবগঞ্জে। ঠিক আছে, এটা গেল। তারপর তোমার আরো সেনাবাহিনীর কি আছে? রুহুল আচ্ছা, এটা তো ভুল, সরি, নৌবাহিনীটা বলে ফেলাম কেন। দেখো, হামিদুর রহমান, সিপাহী হামিদুর রহমান, তার কবরস্থান কোথায়? বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা। তার কবরস্থান কিন্তু আগে ছিল কোথায়? আগে ছিল ভারতের ত্রিপুরা রাজ্যে। ঠিক আছে, তিনি হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের কাছাকাছি শহীদ হয়েছিলেন এবং তার কবরটা ওইখানে দেওয়া হয়েছিল। পরে তাকে নিয়ে এসে বাংলাদেশে পরে তার কবরটা তুলে নিয়ে এসে এখানে রাখা হয়েছে।
ওকে, তিনি সেনাবাহিনী ছিলেন, 4 নং সেক্টর যুদ্ধ করেছেন। এই তোমার 4 নং সেক্টর কোথায়? এই সিলেটের পাশে, ত্রিপুরার ওইদিকে। তারপর ছিল তোমার আরেকটা, সেটা সেনাবাহিনীর আরেকটা, মুস্তফা কামাল। মুস্তফা কামাল কিন্তু সবার আগে শহীদ হয়েছেন, ঠিক আছে, মুক্তিযুদ্ধে। এটাকে মনে রাখো যে প্রথম শহীদ, প্রথম শহীদকে মুস্তফা কামাল, আর সর্বশেষ শহীদকে, সেটা হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর, একদম 14ই ডিসেম্বর। এগুলো কিন্তু লাগে, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে, এই চারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে ইপিআর এর। ইপিআর জিনিসটা কি সেটা একটু বুঝাই তোমাকে আমি এখন। ইপিআর এর ফুল মিনিং হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস। আচ্ছা, ইপিআর এর ফুল মিনিং কি? ইস্ট পাকিস্তান রাইফেলস, ঠিক আছে। তো দেখো এখানে তোমার এই ইপিআর থেকে পরবর্তীতে তৈরি হয় কি? বিডিআর। বিডিআর তো তোমরা জানো, নাম শুনেছো, বাংলাদেশ রাইফেলস। তারপরে এই বিডিআর থেকে তৈরি হয় কি? বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। তোমরা হয়তো অনেকে জানো, তোমরা হয়তো অনেকে পিলখানা হত্যাকাণ্ডের নাম শুনেছো, তোমাদের যাদের কাছাকাছি কেউ সেনাবাহিনীতে চাকরি করে, বা তোমরা যারা খোঁজ খবর রাখো, তোমরা হয়তো বা জানো যে এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল একটা, সেই বিডিআর হত্যাকাণ্ডের পরে কিন্তু নামটাকে চেঞ্জ করে বিজিবি দেওয়া হয়, ঠিক আছে। সো এই ইপিআর কি ছিল? ইস্ট পাকিস্তান রাইফেলস। এটা মেইনলি কি, তোমার যারা বর্ডার গার্ড, ওই টাইমে তোমার বর্ডার গার্ডের চাকরি করতো ইস্ট পাকিস্তানে, মানে এই যে আমাদের এই পার্টটা ইস্ট পাকিস্তান ছিল। আচ্ছা, সো ইপিআর এর, হ্যাঁ, সো ইপিআর এর এখানে তোমার কে কে ছিল দেখো। এখানে আমাদের ছিল ল্যান্স নাইক মুন্সি আব্দুর রউফ, সে ইপিআর এর ছিল। তার কবর কোথায়? রাঙামাটিতে। রাঙামাটি দেখো বর্ডার এলাকা, মনে রাখবে এভাবে। তারপর দেখো এখানে নূর মোহাম্মদ শেখ, ইপিআর এর ছিল 8 নং সেক্টরে। দেখো সে কোথায়? যশোর এলাকাতে। এটা কিন্তু বুঝে বুঝে পাওয়া যায়, যশোর কি বর্ডার এলাকা, তারপর রাঙামাটি কি বর্ডার এলাকা। সো বুঝে বুঝে করলে কিন্তু খুব সহজ, জিনিসগুলো মুখস্থ করতে হয় না, ঠিক আছে। তারপর দেখো বিমান বাহিনীর একজন ছিল, বিমান বাহিনী যে ছিল বিশিষ্ট মতিউর রহমান, সে ছিল কি ফ্লাইট লেফটেন্যান্ট, উনি ছিল, উনি অফিসার ছিল। এখানে টোটাল যে 7 জন আছে, 7 জনের মধ্যে তোমার ছিল 2 জন ছিল অফিসার, আর বাকি যে 5 জন তারা ছিল তোমার সৈনিক, ঠিক আছে, এরকম। তো এখানে তোমার মতিউর রহমান ছিল আরেকজন অফিসার। তো তিনি হচ্ছেন মেইনলি, তার কাহিনীটা একটু শোনাই তোমাকে আমি। এই মতিউর রহমান, তিনি হচ্ছেন, সে তখন তৎকালীন তার পোস্টিং পাকিস্তানে, তিনি কিন্তু পাকিস্তান এয়ারফোর্সের বা পাকিস্তান বিমান বাহিনীর একজন অফিসার ছিলেন। তো ওই টাইমটাতে ধরো যে তার একদিন দায়িত্ব ছিল যে একটা, মানে তিনি একদিন কি করেন, তো একটা প্ল্যান করেন যে তিনি একটা প্লেন চুরি করে বাংলাদেশে চলে যাবে, এন্ড এই প্লেনটা দিয়ে তিনি বাংলাদেশে নিয়ে যুদ্ধে কাজে লাগাবে। তো তিনি প্ল্যান মাফিক কাজ করেন, এবং তার সাথে প্লেনে কিন্তু আরেকজন ছিল, সে কে ছিল? পাকিস্তানেরই একজন ক্যাডেট, মানে তোমার ধরো যে ট্রেনিংরত অবস্থায় এয়ারফোর্সের একজন ক্যাডেট ছিল, পাকিস্তান এয়ারফোর্সের। তো সে ওই টাইমটাতে মনে মনে করলা যে তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া টাইপ হয় যে তুমি তো অবশ্যই কাউকে অন্য দেশে নিয়ে যেতে দিবা না তোমার দেশের প্লেন, তোমার দায়িত্বে। সো মোটামুটি ধরো যে দুজনের প্লেনটা উড়ে, এবং সেখানে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে তিনি কিন্তু আর দেশে আসতে পারে না, তিনি কিন্তু প্লেন ক্র্যাশ করে পড়ে যায় মোটামুটি পাকিস্তানের বর্ডারের মধ্যেই, এবং পাকিস্তানে কিন্তু তাকে সমাহিত করা হয়েছিল মোটামুটি, বুঝতে পেরেছো? এই আর কি ঘটনা। সো আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে দেখো এই কাহিনী, আর এখানে একটা এক্সট্রা এডিশনাল ইনফরমেশন তুমি লেখো একটু। এডিশনাল ইনফরমেশনটা হচ্ছে কি, মতিউর রহমান তোমার হচ্ছে যে যুদ্ধ বিমান নিয়ে পালিয়ে গেছিল, সেটার নাম ছিল T-33, আর এটার ছদ্মনাম ছিল হচ্ছে ব্লু বার্ড। ব্লু বার্ড, ওকে, এটা একটু লিখে নাও সবাই। T-33, আর হচ্ছে এটা ছদ্মনাম কি ছিল? ব্লু বার্ড। সবাই একটু এই জিনিসটাকে একটু টাইম নিয়ে একটু পড়ো, নিজেদের মতো করে একটু 2 মিনিট টাইম দিলাম, এটা একটু পড়ো সবাই এখানে।
আচ্ছা, দেখি তোমরা চ্যাট বক্সে কিছু বলছো কিনা। ইয়েস ইয়েস, একজন কথা বলছে যে মুন্সি আব্দুর রউফ 8 এপ্রিল মৃত্যুবরণ করেন, তাই তিনি তো সর্বপ্রথম। হ্যাঁ, মুন্সি আব্দুর রউফ 8 এপ্রিল। এখানে কি অন্য কিছু লিখেছি আমরা? মুস্তফা কামাল মুন্সি আব্দুর রউফ, হ্যাঁ। এখানে একটা ভুল আছে। ঠিক আছে, আমি আমি নিজেও খেয়াল করি না জিনিসটা। থ্যাংক ইউ, ভেরি গুড। এই বইয়ে একটা ভুল আছে, তোমরা একটু ঠিক করে নাও আবার একটু, আমি যে এই স্লাইডটা দিয়ে দেবো তোমাকে। প্রথম শহীদ কিন্তু মুন্সি আব্দুর রউফ। উনি কিন্তু 8 এপ্রিল মৃত্যুবরণ করেছেন। ওয়েট, এটা একটু ঠিক করে নাও সবাই, এই জিনিসটা। এখানে কিন্তু মুন্সি আব্দুর রউফ প্রথম শহীদ। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও সবাই। ডেট আসবে না, আবার প্রথম শহীদ কে এটা কিন্তু আসে। এটা মুন্সি আব্দুর রউফ, বইও আমাকেও কনফিউজ করে দিয়েছিল। ঠিক আছে, একটু দেখে নিও তোমরা সবাই এটা। থ্যাংক ইউ জুলকার নাইন, তুমি হচ্ছে আসলটা বলে দিয়েছো। ওকে, এরপর কেউ কি আর কিছু বলেছো? 2009 সাল। ওকে, সাব সেক্টর কি বলে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স এটা বললে হবে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এখন একটু বলি তোমাদেরকে আমি। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স মেইনলি হচ্ছে তোমার, এটা হচ্ছে সাম্প্রতিকের জন্য। ঠিক আছে, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে, এই সাম্প্রতিক ঘটনার জন্য মেইনলি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ি। কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জিকের পার্টটা কভার করবে না। জিকের পার্টটা আমাদের কভার করতে হবে বই থেকে। আমি তোমাদেরকে বিভিন্ন বই থেকে ভালো ভালো যে পার্টগুলো আছে যেগুলো পড়তে হবে, তোমাদেরকে আমি ছবি তুলে স্লাইড বানিয়ে দিয়ে দেবো, সমস্যা নেই। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। ওকে, ঠিক আছে। এটা একটু দেখো তোমরা, 2 মিনিট একটু দেখো সবাই। এই পার্টটা কোনো ডাউট আছে? এটা একটু ঠিক করে নিও যে প্রথম শহীদ কিন্তু মুন্সি আব্দুর রউফ, 8 এপ্রিল মারা গেছেন উনি। ঠিক আছে, এরপর হচ্ছে তোমরা একটু দেখো। আচ্ছা, বীর শ্রেষ্ঠদের জীবন নিয়ে বিস্তারিত পড়তে হবে কিনা, না, বীর শ্রেষ্ঠদের জীবন নিয়ে এত বিস্তারিত আসলে পড়ার দরকার নাই। আমি যেগুলো দিচ্ছি না মোটামুটি এইটুকু এনাফ। তোমাদের কিছু কিছু বইয়ে অনেক দেওয়া। ঠিক আছে, এত কিছু লাগবে না বীর শ্রেষ্ঠদের জীবন নিয়ে। রাঙামাটির ওখানে লেখাটা বোঝা যায় না। হ্যাঁ, রাঙামাটি আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এটা বর্ডার বর্ডার। বর্ডার লিখেছি, রাঙামাটির এখানে বর্ডার এলাকা আর কি, এটা মিন করেছি। আচ্ছা, ওকে, আমরা একটু সামনের দিকে মুভ করি। আমাদের এখানে আরো কয়েকটা জিনিস তোমার ঠিক করতে হবে। না, কিভাবে কোন বিশিষ্ট শহীদ হয়েছে এগুলো লাগবে না। জুলকার নাইন, আমি যেগুলো দিয়েছি না মোটামুটি এগুলোই জাস্ট লাগবে। আর এক্সট্রা কিছু বড় দরকার নেই এখন। আচ্ছা, তোমার এখানে আরো কিছু জিনিসপত্র ঠিক করতে হবে, এখানে এভাবে কিছু ভুল আছে। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস একটু দেখাই তোমাকে, দাঁড়াও। এখন আমরা আলোচনা করবো যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে কি স্বাধীনতা যুদ্ধে তোমার বীরত্ব পুরস্কার এবং বীরশ্রেষ্ঠ। তোমার আমাদের যুদ্ধের টাইমে কিছু তোমার বীরত্ব সূচক পুরস্কার আছে। ঠিক আছে, মানে ধরো যে যারা হচ্ছে তোমার যুদ্ধে শহীদ হয়েছিল, তোমার তারা তো শহীদ, তাই না? এর মধ্যে তোমার কিছু আছে যারা কি খেতাব পেয়েছে, যারা শহীদ হয় নাই, যারা বেঁচে ছিল এরকম। আর যারা তোমার হচ্ছে যে শহীদ হয়েছিল এরকম 7 জনকে কি আমরা বীরশ্রেষ্ঠ দিয়েছি। বিশিষ্ট কয়জন? 7 জন, এটা আমরা সবাই জানি। সর্বোচ্চ যে খেতাব, বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ যে খেতাবটা, সেটাকে আমরা কি বলি বলতো? বীরশ্রেষ্ঠ। এই বীরশ্রেষ্ঠ ছিল টোটাল কয়জন? 7 জন। বীরশ্রেষ্ঠ টোটাল কয়জন ছিল? 7 জন ছিল। ঠিক আছে, এরপরে আমাদের এখানে দেখো, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরত্তম খেতাব লাভ করেন কতজন? এখানে তোমার 68 জন ছিল আগে, বাট রিসেন্টলি তোমার এটাকে, মানে বর্তমানে এটা 67 জন হয়েছে। আওয়ামী লীগ সরকারের টাইমে কিন্তু একজনের খেতাবকে সরানো হয়েছে। তারপর এখানে দেখো, 175 ছিল, এখানে কি 174 করা হয়েছে। এখানে 426 ছিল, এখানে কি 424 করা হয়েছে। এখানে তোমার 676 ছিল টোটাল, এখানে 674 করা হয়েছে। এই ইনফরমেশন গুলো তোমার যদি অন্য কোনো বই থাকে, যদি আপডেট করা না থাকে, তুমি তোমার বইয়ে একটা আপডেট করে নাও ইনফরমেশন গুলো। এটা কিন্তু লাগবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক, বর্তমানে কিন্তু এগুলোই ধরা হয় আর কি। এটা অনেক বই এখন আপডেট করেনি, অনেকে হয়তো বা খেয়াল করেনি, বাট এটা হচ্ছে দরকার।
ওকে, তো এগুলো একটু দেখবা। আর এখানে দেখো 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে কে কোন বাহিনী ছিল। 3 জন সেনাবাহিনী, 2 জন ইপিআর, একজন নৌবাহিনী, একজন বিমান বাহিনী। ওকে, তারপর দেখো কোন বীরশ্রেষ্ঠ মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এটা ছিল ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন। এই ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন যে ছিলেন, ওনার মৃতদেহটা কাহিনী কি, তুমি ধরো যে উনি তো ইঞ্জিন রুমে ছিল, so উনি একটা জাহাজের ইঞ্জিন রুমে দায়িত্বে ছিলেন, তো উনি একদম বডি পুড়ে যায়, ঠিক আছে। পুড়ে যাওয়ার কারণে ওনার বডি আর পাওয়া যায় না খুঁজে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আরো কিছু ইনফরমেশন আছে, দেখো কোন বীরশ্রেষ্ঠের খেতাবি কবর নেই। রুহুল আমিনের। এই যে রুহুল আমিনের কিন্তু কোনো কবর নাই কেন, তোমার সে তো পুড়ে গিয়েছে একদম বডিটা। হামিদুর রহমানের কাহিনী কি, তিনি হচ্ছেন মোটা ইয়েতে তার বুদ্ধিজীবী কবরস্থানে কবর আছে। বিশিষ্ট মতিউর রহমান, তিনি কোথায় মারা যান, পাকিস্তানে, ওনার কাহিনীটা তো বললাম। তো পাকিস্তানে মারা যাওয়ার পরে কিন্তু ওনার কবর দেওয়া হয়েছিল কোথায়, ওনাকে কিন্তু পাকিস্তানে কবর দেওয়া হয়েছিল প্রথমে। তারপর হচ্ছে তাকে কি, কোথায় নিয়ে আসা হয়, পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে আসা হয়। ওকে, বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে এখানে, মুন্সি আব্দুর রউফ। মুন্সি আব্দুর রউফ। ওকে, ঠিক আছে এটা। তারপর হচ্ছে সর্বশেষ মৃত্যুবরণ কে করেন, সে হচ্ছে কি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। এটা একটু দেখবা, 14 ডিসেম্বর। ওকে, তারপর তার খবর ছিল মুজিবুর রহমানের, সেটা ছিল কোথায়, করাচির মাশরু বিমান ঘাঁটিতে। এটা একটু দেখবা, এটা একটু লাগে মাঝে মাঝে। আচ্ছা, তারপর হচ্ছে, তারপর এখানে দেখো সিপাহী হামিদুর রহমান, তার কবর কই ছিল, হামিদুর রহমানের কবর ছিল কোথায়, সেটা ত্রিপুরার নিকট, ঠিক আছে, ত্রিপুরার নিকট ভারতের। সো মোটামুটি তোমার ধরো সেখান থেকে এনে পরে মিরপুরে তার কবর দেওয়া হয়, বুদ্ধিজীবী কবরস্থান। এটা একটু দেখবা। আর বাকি এই জিনিসগুলো কি তোমাদের মোটামুটি দেখিয়ে এসেছি। আর এখানে ইম্পর্টেন্ট দুইটা ইনফরমেশন আছে, এই দুইটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে অবশ্যই তোমার মনে রাখতে হবে। এর মধ্যে তোমার দেখো যে আহ বাংলাদেশের একমাত্র খেতাবপ্রাপ্ত, ঠিক আছে, একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী মুক্তিযোদ্ধার নাম কি, তার নাম কিন্তু ইউকে চিং মার্মা। এটা একটু দেখবা। আর এখানে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা কি, সেটা কি ওয়াইল হেমার ওডারল্যান্ড। ওয়াইল হেমার ওডারল্যান্ড কি, সে বীর প্রতীক খেতাব পেয়েছে, বাট সে কিন্তু বাংলাদেশি না, সে হচ্ছে বাইরে থেকে এসে বাংলাদেশে ছিল, ঠিক আছে। এখানে এসে সে, তিনি মেইনলি বাটা কোম্পানিতে চাকরি করতো, বুঝতে পারছো, বাটা কোম্পানিতে চাকরি করতো। সে হচ্ছে এরকম দেশে যখন ছিল তখন যুদ্ধ হয়, সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ওকে, তারপর হচ্ছে দেখো এখানে স্বাধীনতা যুদ্ধে মহিলা মুক্তিযোদ্ধা, এর মধ্যে একজন কি, বীর প্রতীক তারামন বিবি, ঠিক আছে। আচ্ছা, রুহুল আমিন তো রাজাকারদের হাতে মারা গিয়েছিলেন। হ্যাঁ, রুহুল আমিন তোমার হচ্ছে ইঞ্জিন রুমে তার হচ্ছে আগুন লেগেছিল, বুঝতে পেরেছো, সেখানে আগুন লেগে সে পুড়ে মারা গিয়েছিল। আর সে হচ্ছে রাজাকারদের হাতে মারা যাক আর আগুন লেগে মারা যাক, সেটা ইম্পর্টেন্ট কিছু না, তুমি ক্লাসে যেগুলো পড়াচ্ছে সেগুলো একটু মন দিয়ে করো, ঠিক আছে। তোমার এগুলো পরীক্ষায় আসবে না, আপাতত যেগুলো আসবে সেগুলো আমি পড়াচ্ছি তোমাকে। দেখো, একটু ক্লাসে মনোযোগ দাও, তুমি চ্যাট করতে থাকো যদি তোমরা এভাবে, তোমরা হচ্ছে আপাতত মানে যেগুলো দরকার ছাড়া চ্যাট করার দরকার নাই। দেখো, বীর প্রতীক তারামন বিবি ছিল, আর আরেকজন মহিলা যে হচ্ছে তোমার বীর প্রতীক মানে উপাধি পেয়েছে সে কে, একজন হচ্ছে কি তারামন বিবি, একজন হচ্ছে কি ক্যাপ্টেন সিতারা বেগম। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো কিন্তু খুব আসে, ঠিক আছে। আর এখানে দেখো তারামন বিবি কিছু ইনফরমেশন আছে, তিনি হচ্ছেন 11 নং সেক্টরে কাজ করতেন, এগুলো একটু দেখবা। আর হচ্ছে বীরবতী খেতাব পেয়েছেন, এগুলো একটু দেখবা। আর এক্সট্রা কিছু দরকার দরকার নাই ওনার ডিটেলস, আমি যেগুলো দেখাই দিচ্ছি সেগুলোই পড়ো লাস্ট মোমেন্টে। আর তারামন বিবি কোন সেক্টরে কাজ করেন, 11 নং সেক্টরে, ঠিক আছে, ময়মনসিংহ টাঙ্গাইল জেলায়, এটা একটু মনে রাখবা। সেতারা বেগম 2 নং সেক্টর ছিল, ঢাকায়। 2 নং সেক্টর করেছিল তিনি, ঢাকায়। আর মহিলা মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের, খাসিয়া। মানে মেইনলি তোমার কি কুমিল্লা সিএমএইচ এবং ঢাকা সিএমএইচ এই দুই জায়গায় তিনি কাজ করেছেন। সেতারা বেগম উনি ছিলেন মেইনলি ডাক্তার, ঠিক আছে, সেনাবাহিনী ডাক্তার। আর কাকন বিবিকে একটা নামে ডাকা হয়, সেটা আসে মাঝে মাঝে, সেটা কি মুক্তি বেটি। মুক্তি বেটি। ওকে, এটা একটু মনে রাখবো সবাই। এটা গেল। আর হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ মানে কি, আসলে এটা কি মিন করে। স্বীকৃতি দানকারী দেশ বলতে বোঝায় কি তোমার, যে বাংলাদেশ যখন তোমার ধরো স্বাধীন হইলো, কোন দেশ তারা মেনে নিয়েছে হ্যাঁ বাংলাদেশ স্বাধীন দেশ থাকবে, এরকম। সো এরকম তোমার প্রথম যারা আমাদেরকে স্বীকৃতি দেয়, তারা হচ্ছে কি ভুটান। কত তারিখে, 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর হচ্ছে ভুটান প্রথমে দেয়। সো এটা অনেক বই দেখবে ভারত লেখা, বাট এটা ভুল। ভারতও 6 ডিসেম্বরই দেয়, বাট ভুটান বাংলাদেশকে ভারতের আগে দেয়, ঠিক আছে। আর দ্বিতীয় দেশ যেটা তোমার হচ্ছে, এটা ভারত। ওকে, ভারত কত নম্বর দেশ হিসেবে দেয়, দ্বিতীয় দেশ হিসেবে দেয়, ঠিক আছে। কারেকশন কোনটা দেখালে ভালো হতো, আমি কিন্তু তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে, পিডিএফটা তোমরা পেয়ে যাবা, সমস্যা নেই। আমি ক্লাস শেষে দাগানো পিডিএফটা দিয়ে দিব তোমাকে কারেকশন করে, নো প্রবলেম। এরপর দেখো, এখানে দেখো বাংলাদেশকে স্বীকৃতিদানকারী আফ্রিকান দেশ কোনটা, প্রথম সেনেগাল। প্রথম আরব দেশ কোনটা, ইরাক। প্রথম এশীয় মুসলিম দেশ কোনটা, এটা হচ্ছে তোমার মালয়েশিয়া হবে, ইন্দোনেশিয়া হবে না। তো মালয়েশিয়া মনে রাখবা।
এখানে তোমার হচ্ছে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা, সেটা হচ্ছে কি পূর্ব জার্মানি। আচ্ছা, সমাজতান্ত্রিক জিনিসটাকে বুঝি তোমরা, আমরা তো কি দেশ, কমেন্টে জানাও তো বাংলাদেশ কোন ধরনের দেশ, বাংলাদেশটা কোন ধরনের দেশ, বলো। ওকে, গণপ্রজাতন্ত্রী, ঠিক আছে, মানে কি গণতান্ত্রিক দেশ, মেইনলি গণতান্ত্রিক, গণপ্রজাতান্ত্রিক না, মানে মেইনলি আমরা বলি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক। আচ্ছা, এখন তোকে আমি কয়েকটা জিনিস একটু বুঝাই। এই সমাজতন্ত্র জিনিসটা কি, একটা কথা শুনেছো তোমরা যে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই কথা শুনছো কখনো? জিনিসটা হচ্ছে কি যে তোমার সমাজতান্ত্রিক দেশে মেইনলি কি হয়, ইংলিশে বলি কি আমরা এটাকে সোশ্যালিস্ট, সোশ্যালিস্টিক। আচ্ছা, এই সোশ্যালিস্টিক দেশগুলোতে মেইনলি কি হয় তোমার, যে মানে তাদের ক্ষেত্রে ধরো একজন ইনকাম করে 100 টাকা, একজন ইনকাম করে 50 টাকা, একজন ইনকাম করে 20 টাকা, তো এই সব টাকা জমা হবে গভর্নমেন্টের কাছে, এবং গভর্নমেন্ট তোমার এই জিনিসগুলোকে কি করবে, গভর্নমেন্ট এই জিনিসটাকে তোমার সবার কাছে যা যতটুকু দরকার ভাগ করে দিবে। স্যার, গণপ্রজাতন্ত্রী, হ্যাঁ এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে, তন্ত্রিক না, গণতান্ত্রিক এটা আবার কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর গণতান্ত্রিক দুটাই কিন্তু আলাদা, একটা হচ্ছে ডেমোক্রেটিক, ঠিক আছে, এগুলো আপাতত গোলায় ফেলো না। বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে। আর বাংলাদেশ কোন ধরনের দেশ, গণতান্ত্রিক দেশ। আর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি দেয় কারা, সেটা হচ্ছে পূর্ব জার্মানি, ইস্ট জার্মানি। জার্মানি কিন্তু একটা টাইমে ভাগ ছিল, দুই ভাগে ভাগ ছিল, সেটারও ইতিহাস আছে, বড় ক্লাসে গিয়ে পাবা। এখন আর তোমাদের মাথা ব্যথা নষ্ট না করি, তোমরা যদি বছরের শুরু থেকে করতাম তাহলে আসলে অনেক কিছু পড়ানো যেত ডিটেলসে, এখন অনেক ফাস্ট পড়ানো লাগতেছে। আর মুক্তিযুদ্ধ টপিকটা খুব ইম্পর্টেন্ট, তো এই জন্য এটা না পড়িও পারতেছি না ভালো মতো। আচ্ছা, এরপর দেখো আমাদের কিছু এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো সবই তোমরা মুখস্থ করবে একদম, যা যা আছে এখান থেকে কিছু মিস দিও না, ঠিক আছে। হিটলারের কোনো কাজ নাই এখানে, বুঝতে পেরেছো? উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নাই এখন আপাতত। হিটলারের কোনো কাজ নাই, আমি যেটা পড়াইলাম হিটলার অন্য ঘটনা, হিটলার হিটলার হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবই পড়তে হবে আমাদের মোটামুটি। এখন তোমরা আমাকে বলো যে যেটুকু কনসেপ্ট দিলাম বা বাকি যে তথ্যগুলো আছে সবই তোমরা পড়ে নিবা, এইখান থেকে কিছু বাদ দিও না, ঠিক আছে, মোটামুটি সবই পড়বা। তোমরা এখন আমাকে একটু বলো, একটু কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু বলো। এগুলো সবই মোটামুটি পড়ে ফেলতে হবে আমাদের, এখানে কিছু বাদ দিও। কারো যদি প্রশ্ন থাকে তোমরা আপাতত কমেন্ট বক্সে করো, কমেন্ট বক্সে প্রশ্ন নাই, শেষে একদম সব প্রশ্ন নেবো। আচ্ছা, প্রশ্ন নাই, আজকে থাকার কথা না, আজকে হচ্ছে তোমার মোটামুটি এই যে স্লাইডটা এটা কিন্তু ফুলটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে, তুমি ফুল স্লাইড একদম ভালো মতো পড়ে ফেলো। আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে আরেকটা স্লাইড এখন দিব, আরেকটা টপিক, সেটা হচ্ছে বাংলাদেশের শিল্প। আচ্ছা, আচ্ছা ওয়েট, আমাদের হচ্ছে এখানে টপিকটা একটু ভুল হয়ে গেছে। গণতান্ত্রিকের ইংলিশ কি, সেটা হচ্ছে তোমার গণতান্ত্রিক যেটা, সেটার ইংলিশ হচ্ছে তোমার ডেমোক্রেটিক, ঠিক আছে। যেটা আর যেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী সেটা হচ্ছে পিপ। ওয়েট, তোমাদের প্রশ্ন শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তোমরা একজন গণতান্ত্রিক গণতান্ত্রিক, ঠিক, আচ্ছা বলি, তোমার চ্যাট বক্সে কোশ্চেন দেখে অ্যান্সার দিচ্ছি, তোমরা এতগুলো কিছু বলছো, আমার নিজেরই মাথা মাথা নষ্ট হয়ে যায়। তোমরা একটু চ্যাট বক্সে দেখো যে এক একজন এক এক এত কিছু বলতেছো। আচ্ছা, দাঁড়াও, গণতান্ত্রিকের ইংলিশ কি স্যার, যে বলছো গণতান্ত্রিকের ইংলিশ সেটা হচ্ছে তোমার ডেমোক্রেটিক, ঠিক আছে, গণতান্ত্রিকের ইংলিশ হচ্ছে কি ডেমোক্রেটিক, ওকে। আর গণপ্রজাতন্ত্রী যেটা সেটা হচ্ছে পিপলস রিপাবলিক। শোনো, বাংলাদেশের যেটা অফিসিয়াল নেম, বাংলাদেশের অফিসিয়াল নেম হচ্ছে কি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের অফিসিয়াল নেম কি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছো আরশ, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, একজন হচ্ছে বললো যে বুঝতে পারে না, রাহা রাহা তোমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম একটু, ঠিক আছে। আর গণতান্ত্রিক যেটা সেটা হচ্ছে ডেমোক্রেটিক, ঠিক আছে। তোমার গভর্নমেন্টের কয়েকটা টাইপ হয়,
তোমার একটা হচ্ছে কি তোমার গণতান্ত্রিক, তারপর তোমার এইভাবে তোমার হচ্ছে যে এই সোশ্যালিস্টিক বা সমাজতান্ত্রিক। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় কোন বিভাগ প্রথম মুক্ত হয়? আচ্ছা, বিভাগ সিস্টেমটা না ওই টাইমে এতগুলো বিভাগ ছিল না। আমরা মেইনলি জেলাটা আমাদের দরকার হয়। মুক্তিযুদ্ধের টাইমে প্রথম যশোর যে জেলাটা, সেটা হচ্ছে তোমার প্রথম মুক্ত হয়। ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধের টপিক এইগুলো। আরেকটা টপিক পড়াতে চেয়েছিলাম আমি তোমাদের সাথে আজকে, কিন্তু আমি শুধু আজকে মুক্তিযুদ্ধটাই দিই তোমাদেরকে। আরেকটা স্লাইড দিয়ে দেবো, খুবই ইজি। আমি একটু আজকে তোমাদের সাথে কথা বলতে চাই, ঠিক আছে? আজকে টাইম পেলাম, তোমরা সবাই একটু ভিডিওটা অন করো। আমি তোমাদের সাথে আসলে শুরু থেকে এত ফাস্ট পড়িয়েছি যাতে একটু তোমাদের সাথে পরে গিয়ে একটু কথাবার্তা বলতে পারি। তোমরা একটু সবাই ভিডিও করো, তোমাদের আমি সবাই একটু চিনতে চাই, ঠিক আছে? তোমরা একটু চেহারা দেখতে চাই। অনেকের চেহারা টেহারা দেখি নাই, জাস্ট খালি তোমাদের সাথে আমার কথাবার্তা হয়েছে চ্যাট বক্সে, এখানে ওইখানে। ঠিক আছে, একটু তোমাদেরকে ইয়ে করতে চাই। আচ্ছা, মালিহা সুলাইমান, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে, মালিহা? আচ্ছা, তুমি একটু কথা বলো, সমস্যা। আচ্ছা, তোমার মিউট করে রাখছি আমি, সরি। আচ্ছা, তোমাকে আনমিউট করি। ওকে। আচ্ছা মালিহা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে এখন? জি স্যার। ওকে, তুমি একটু আমাকে বলো যে তোমার পড়াশোনার কি অবস্থা। জিকে এখন পর্যন্ত যতগুলো চ্যাপ্টার পড়ালাম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের, তারপর হচ্ছে বিজ্ঞান বইয়ের, তারপর হচ্ছে আজকে লাস্ট টপিক দিয়েছিলাম। এর মধ্যে তোমার কি অবস্থা বলো, মানে তুমি কি সব পড়তে পেরেছো? স্যার আমার বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং আজকের টপিকটা হয়েছে ভালো, কিন্তু আমার বিজ্ঞানেরটা আমি ভালোভাবে করতে হ্যাঁ, এই পারিনি। জন্য আমি হচ্ছে বিজ্ঞান আজকে লাগালাম না। তোমাদের হচ্ছে একটা কাজ থাকবে, তোমাদের আবার হোমওয়ার্ক ওইটা বিজ্ঞানের। আচ্ছা, তোমাদের হচ্ছে দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের যে কাজ ছিল না চ্যাপ্টার ওয়াইজ, সেই কাজটা হচ্ছে বিজ্ঞান যতগুলো চ্যাপ্টার আমি পড়িয়েছি সবগুলো ওইভাবে বিজ্ঞান মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের কাজের মতো বিজ্ঞানের ওই চ্যাপ্টারগুলো ওইভাবে প্রশ্ন বানাবা 20টা করে। ঠিক আছে, বিজ্ঞানেও 20টা করে জি প্রশ্ন স্যার। বানাবা। আর যারা নতুন আছো তারা ব্যাপারটা বুঝবা না, তোমাদেরকে আমি শিখিয়ে দিব। আমি হচ্ছে নোটিশ গ্রুপে লিখে দিব যে 20টা প্রশ্ন কিভাবে বানাতে হবে। বাট এটা মনে রাখো যে বিজ্ঞানের হচ্ছে তোমার এরকম 20টা প্রশ্ন বানাতে হবে। ওকে, তোমার যেমন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পাঠিয়েছিল, আর যেটা পোস্ট করতে বলেছিলাম যেখানে সবগুলা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বইয়ের সবগুলো চ্যাপ্টার, এটা তোমরা করবে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে। গ্রুপের লিংক দিয়েছি, পোস্টও করতে পারো, তাই না, ফেসবুক গ্রুপে? স্যার বুঝলাম না। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি আগে শুনো। আমি তোমাদেরকে নোটিশ গ্রুপে দেখো একটা মেসেজ দিয়েছি যে তুমি হচ্ছে বাংলাদেশ, তোমরা যারা নতুন আছো, যারা করো নাই হোমওয়ার্ক গুলা, তাদের তাদের ক্ষেত্রে না, যারা আগে করেছে, যারা নতুন আছো তোমরা আস্তে ধীরে তোমাদেরকে বুঝিয়ে দিবনি, সমস্যা নাই। তোমরা এখন আর হোমওয়ার্ক করার টাইম পাবা না, কারণ এখন যে পড়াশোনাগুলো যাচ্ছে প্লাস ওইগুলা। আচ্ছা, আর তোমাদের এই সপ্তাহে যে পরীক্ষাটা হবে, সামনের সপ্তাহে, সো হ্যাঁ, সবগুলো অধ্যায় ছবি তুলে পাঠাবা। মোটামুটি অনেক পৃষ্ঠা হবে, বাট পাঠাবা এই জিনিসটা। আমি হচ্ছে ওইখানে সবগুলোকে ট্র্যাক রাখবো, আসলে গ্রুপে রাখলে আসলে ট্র্যাক রাখা হয় না। ওইখানে সবগুলো থাকবে, সবগুলো আমি দেখবো, সমস্যা নেই, কমেন্ট করে দেবো কারটা কেমন হয়েছে। কারণ এখানে যারা দিবা, এখান থেকে হচ্ছে যাদেরটা বেস্ট মনে হবে আমার, আমি অনেকগুলো কাজ দিব, তাদের বাসায় হচ্ছে আমি অনেকগুলো চকলেট পাঠাবো, বুঝতে পারছো? আশা করি এখন লোভে পড়ে অনেকেই করবা কাজটা। ঠিক আছে, সমস্যা নেই। তোমাকে বইটাই পাঠাবো, গিফট পাঠাবো আর কি, যারটা ভালো লাগবে যাদেরটা। সো এই তো এটা। আর হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা প্রশ্নগুলো বানাবা, যারা নতুন আছো তোমরা জানো না হয়তো বা যে কিভাবে প্রশ্নগুলো বানাইতে হবে, সেটা আমি তোমাদেরকে গ্রুপে লিখে দিব, নোটিশ গ্রুপে, সেখানে দেখবা। আর যারা পুরাতন আছো তোমরা তো জানো কি কি করতে হয়, তোমরা হচ্ছে আজকে এই কাজটা শুরু করে দিবা। আমি একটি ক্লাস শেষে তোমাদেরকে বুঝিয়ে দিব, এখন কিছুটা বুঝিয়ে দিই তোমাদেরকে আমি মেইনলি। স্যার বিজ্ঞানের কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন বানাতে হবে? ওকে, লিখে দিবনি, আমি এটা গ্রুপে লিখে দিবনি, ঠিক আছে? তুমি মনে হয় জি পরে স্যার। এসেছিলা, তুমি ক্লাসগুলো পাও নাই। আমি হচ্ছে গ্রুপে স্যার লিখে আমি দিলে। আসছি 2 দিন হয়েছে আর কি, এই হ্যাঁ হ্যাঁ, জন্য। বুঝতে পেরেছি, এই জন্যই বললাম আর কি যে তুমি হচ্ছে এখন বললেও আমার উল্টাপাল্টা হয়ে যাবে কোন কোন চ্যাপ্টার, আমি লিখে দিব নি গ্রুপে। যে ওই চ্যাপ্টার গুলোর উপরে তোমরা কি করবা, ধরো যে তোমার মতো করে মানে 20টা প্রশ্ন বানাবা। ধরো যে এমন হইতে পারে যে 5টা হচ্ছে তোমার শর্ট কোয়েশ্চেন, 5টা এমসিকিউ, 5টা সত্য মিথ্যা, 5টা হচ্ছে তোমার শূন্যস্থান, এরকম বানাবা। ঠিক আছে, বড় প্রশ্ন বানানোর দরকার নাই বিজ্ঞানের ক্ষেত্রে এরকম তোমাদের 5টা শর্ট কোয়েশ্চেন বানাবা, 5টা সত্য মিথ্যা, 5টা এমসিকিউ, আর 5টা হচ্ছে কি তোমার শূন্যস্থান, এগুলো বানাবা চ্যাপ্টার ওয়াইজ। আর চ্যাপ্টারের নামগুলো লিখে দিব, এটাও সমস্যা নেই। আচ্ছা, তোমাদের সবাই একটু ভিডিওটা অন করো, তোমাদের চেহারাটা একটু দেখি আমি। কারণ তোমাদের সাথে ধরো যে চ্যাট বক্সে কথাবার্তা হয়, আমি আসলে বুঝি না যে আমি মানুষের সাথে কথা বলতেছি নাকি রোবটের সাথে কথাবার্তা বলতেছি, বুঝতে পারছো? যে কজনকে চিনি ওদের ফেসটা মাথায় আসে। আচ্ছা, সাদাফ, এরপর হচ্ছে জাকারিয়া, সালমা, মুন্নি, একটু দেখি তোমাদের কাছকে আমি। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াসিফ, মুনিফ, তারপর হচ্ছে সিরাজুম মির্জা, আরাফ, মাহিন, রিজভি, সৌমিক, তারপর হচ্ছে জুলকার নাইন,
স্যার তোমার নাম কি বলো তো একটু, নাকি তোমাকে আমি স্যার বলবো? কোনটা? স্যার? তাহমিদ স্যার স্যার। কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার তাহমিদ। আচ্ছা, তাহমিদ। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে মুতাসিম। আচ্ছা, রেবেকা আক্তার আইডি, এটা কি তোমার নাম নাকি অন্য কারো নাম? মিউট করো, তুমি একটা আনমিউট করতে হবে। সুমাইয়া নাম আমার। হ্যাঁ, হ্যাঁ, তোমার নিজের নাম থেকেই করবা। ধরো যে তুমি এখানে বসে ক্লাস করছো, তো তোমার আইডি তো তোমার অন্য কারো নাম, তোমার আম্মুর নাম বা অন্য কারো নাম, তখন জিনিসটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে তাসিন, তারপর হচ্ছে সাদ, ফারহিন মেজবা, সাকিব আল হাসান। ওকে। আফরা, আফরা কি লজ্জা পাচ্ছ নাকি, মুখে হাত দিয়েছো? তারপর আব্দুল্লাহ নূর, তারপর হচ্ছে মাহির। আচ্ছা, তারপর হচ্ছে নাফি। নাফি, তোমার নাম চেঞ্জ করো নাই তুমি, তোমার আপুর নাম অথবা আম্মুর নাম দিয়ে রেখেছো, চেঞ্জ করবা নাফি। তারপর হচ্ছে মাহির। আচ্ছা, নাফিকে মনে হয় আমি হচ্ছে অনেক বকা দিয়েছি রিসেন্টলি। নাফি হচ্ছে গ্রুপে টুপে থাকে না, নাফি হচ্ছে পরে এসে জিজ্ঞাসা করে, তাই না? ওকে। এরপর হচ্ছে আফরা। আফরা, তোমার ভিডিও তো অন করা নাই, আফরা। আচ্ছা, অনেকেই ভিডিও অন করা নাই তোমরা। ক্লাস করার টাইমে একটু ভিডিও অন করে করবা, ঠিক আছে? তাহলে কি হয়, মোটামুটি ধরো যে ক্লাস করার টাইমে ভিডিও অন করে করলে ধরো যে আমাদের সবকিছু মানে ভাল লাগে। ঠিক আছে, আমিও দেখার টাইম পাই না ক্লাসের টাইমে, কারণ এত আমরা খুবই স্পিডে ক্লাস করেছি। সো এই সপ্তাহে কিন্তু তোমাদের যে পরীক্ষার সিলেবাসটা, সেটাও আমি একটু বলে দিই আজকে থেকে। এই সপ্তাহে কিন্তু তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে, পুরো বইটা থাকবে। আবার রিভিশনে আসবে তোমরা। আবার সায়েন্স, গত সপ্তাহে যেগুলো পড়িয়েছি ওইগুলো সবগুলো থাকবে। আবার রিভিশনে আসবে তোমরা। তারপর হচ্ছে তোমার এই সপ্তাহে যা পড়াবো, এই সপ্তাহে সায়েন্স হয়তো একটা চ্যাপ্টার পড়াতে পারি, আর আর হয়তো তোমার ধরো যে মোটামুটি কি বলবো, আহ আর জিকে কিছু টপিক পড়াবো। আজকে মুক্তিযুদ্ধটা পড়ালাম, আর একটা টপিক তোমাদেরকে আমি দিয়ে দিব। ওকে। সো মোটামুটি তোমরা একটু আমাকে সবকিছু নিয়ে প্রশ্ন করো, একটু তোমাদের কি অবস্থা ওভারঅল, তোমরা একটু হাত তুলো তোমাদের যে কোনো প্রশ্ন নিয়ে। শুধু আজকে জিকে ক্লাস না, আজকে আমি তোমাদের জন্য টাইমটা রেখেছি ক্লাসের পরে। তোমাদের এই কয়েকদিন যে ক্লাস করলা 2 সপ্তাহ, তোমরা কি কি প্রবলেম ফেস করছো, বা তোমাদের কি কি প্রবলেম হচ্ছে, বা তোমাদের কিছু জানতে চাও কিনা, বা কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে একটু বলো আমাকে। এরকম প্রশ্ন থাকলে একটু, আমি তোমাদের জন্য এই টাইমটা রেখেছি। কারো কোনো প্রশ্ন আছে এই ধরনের? আচ্ছা, জাকারিয়া, হ্যাঁ বলো। জাকারিয়া হাত তুলেছে। স্যার, পরীক্ষায় কি শর্ট প্রশ্ন আসবে না বর্ণনামূলক আসবে? পরীক্ষায় হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। এটা নিয়ে হচ্ছে আমরা কখনো মানে ফিক্স করে যাব না যে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে। পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি এর এই প্রশ্নটা এমন, স্যার, স্যার আমি তো যুদ্ধে যাচ্ছি স্যার, আমার শত্রু আমাকে কোন দিক থেকে আক্রমণ করবে, আমাকে কি কি দিয়ে মারবে, গুলি করবে নাকি কামান মারবে, এটা তো তুমি জানো না। ঠিক আছে। আচ্ছা, স্যার ব্লু পেন ইউজ করা যাবে এক্সামে? আচ্ছা, ব্লু পেন জিনিসটা কি, তুমি ধরো যে ধরো একটা তুমি রচনা লিখতেছো বা প্যারাগ্রাফ লিখতেছো, প্যারাগ্রাফের হেডলাইনটা তুমি ব্লু পেন দিয়ে লিখবা। মানে ব্লু পেনের ইউজটা করতে হবে খুব ভালো মতো, বুঝতে পেরেছো? ব্লু পেনটা মানে উল্টাপাল্টা যেখানে সেখানে ইউজ করা যাবে না, আর ব্লু পেন বাদে অন্য কোনো পেনই ইউজ করা যাবে না। ঠিক আছে। জাস্ট ব্লু পেনটাই তুমি ইউজ করতে পারবা। ব্লু পেনটা তুমি হচ্ছে কিভাবে ইউজ করবা, জাস্ট খালি কোনো একটা হেডলাইন করতে বা কোনো একটা কোড বা কোনো একটা ইম্পর্টেন্ট উক্তি কোনো একটা মনীষীর, সেটার ক্ষেত্রে তুমি হচ্ছে কি ব্লু পেনটা ইউজ করবা। ওকে। তারপর হচ্ছে স্যার পড়তে ভালো লাগে না। পড়তে ভালো না লাগলে কি করবে, একটা রিক্সা কিনো আন্টিকে, তোমার আব্বু আম্মুকে বলো যে একটা রিক্সা কিনে দাও আপু, আমি হচ্ছে রিক্সা চালাবো। ঠিক আছে, আর হচ্ছে সিরাজুম মির্জা, একটু মিউট রাখেন সবাই। সিরাজুম মির্জা বলেন, কোনো প্রশ্ন আছে সিরাজুম? স্যার, আমার হলো কালকে পরীক্ষার সময় আপনারা বলেছিলেন 11টার মধ্যে পরীক্ষার খাতা দিতে, কিন্তু আমি 11টার পরে খেয়াল করে দেখলাম আমার পরীক্ষার খাতার মাত্র একটা পেজ গেছে। তো আমি পরে সবগুলো পাঠাইছি, তো আমার খাতা কি দেখবে? হ্যাঁ, হ্যাঁ, দেখবো, সমস্যা নেই, চিন্তা করো না, আমরা হচ্ছে তো পাষাণ মানুষ না, ঠিক আছে, দেখে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে সামিউল বশির। স্যার, আমার নাম সামিউল বাসির। ও আচ্ছা, সামিউল বাসির, ঠিক আছে। এরপর প্রশ্ন আছে কোনো? স্যার বলছিলাম যে
এই আজকে যেগুলা এখন পড়ালেন জিকে ক্লাসে, এগুলা যেগুলা কি দাগিয়ে দিয়েছিলেন সেগুলা কি দিয়ে দিবেন পরে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব। আজকে ক্লাসের পরে দিয়ে দিব। আরেকটা টপিক দিব, সেটা তোমরা পড়ে নিবা আর কি। অনেকেই বলতেছে পড়াশোনা করতে ইচ্ছা করে না। যে ছেলেরা যাদের পড়াশোনা করতে ইচ্ছা করে না, তোমরা একটা রিক্সা কিনে নাও, আর মেয়েরা হচ্ছে তোমরা বুয়ার কাজ নাও, ঠিক আছে? বাসায় গিয়ে রান্না বান্না করবা, ঘরটা মুছে দিবা। আর কি বলবো তোমাদেরকে, পড়তে ইচ্ছা করবে না কেন? আচ্ছা, নুহিন বলো। স্যার, ফুলদারহাট ক্যাডেট কলেজ ছাড়া আর কোনো ক্যাডেট কলেজের আয়তন কি মুখস্থ করতে হবে? না, আয়তন শুধু প্রথম ক্যারেক্ট ক্লাসটাই, ঠিক আছে? এটা বলে দিয়েছিলাম, এটা শুধু প্রথমটা। আচ্ছা, আর হচ্ছে আর কারো কোনো প্রশ্ন? তোমরা যা এগুলো করো, তোমরা গ্রুপে যে প্রশ্নগুলো করো না, যে অনেক কিছু বুঝো না অনেকে। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো, তোমরা কি গুগল ক্লাসরুমটা কেন বুঝতেছো না বলো তো একটু। তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই, শোনো। গুগল ক্লাসরুম জিনিসটাতে কোনো ক্লাস হয় না। তোমাকে আমি বুঝাবো আজকে এই জিনিসটা। ক্লাস জুমেই হবে সব সময়। গুগল ক্লাসরুমে তোমার কি করবো আমরা, ধরো তোমার যে ক্লাস ম্যাটেরিয়াল গুলা, এগুলো সাজানো থাকবে গ্রুপে একবার দিলে। তুমি যখন গ্রুপে নতুন জয়েন করো, তখন কি হয়, গ্রুপে তোমার নতুন করে জয়েন করলে কিন্তু সেই জিনিসগুলো আর থাকে না, ঠিক আছে? সেই জিনিসগুলো থাকে না নতুন করে। সো মনে করলে আবার নতুন করে দিতে হয় আমার। কিন্তু গুগল ক্লাসরুমে একবার দিলে সব সময় থাকে। এই জিনিসটা তোমরা খুব ট্রাই করবা। বুঝতে পেরেছো? এটা একটু শেখার ট্রাই করো। তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি, এটা দিয়ে চলে দিচ্ছি, তাও তোমরা শিখতে পারতেছো না এখনো। পরীক্ষার খাতা তোমাকে আমি দেখে দিচ্ছি, তুমি হারায় ফেলবো। আর গুগল ক্লাসরুম যদি তুমি সাবমিট করতে পারতা, তাহলে এটা থেকে যায়, তুমি যখন তখন দেখতে পারবা। আচ্ছা, সৌমিক পাল, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? সৌমিক, হাত তুলে রাখছি। সৌমিক, সবাই একটু মিউট রাখেন। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সৌমিক কি কথা বলছো আমার সাথে? সৌমিক, জি স্যার। ওকে, তুমি কি সবকিছু ধরতে পেরেছো? তুমি তো পরে এসেছো, সবকিছু ক্লিয়ার? আমি কালকে শনিবারে পরীক্ষার প্রশ্ন দিয়েছিলেন, ওটাতে সত্য মিথ্যার প্রশ্নের অ্যান্সার করে পাঠাইছেন, ওই খাতা কি দেখবেন? জি জি, তোমারটাও দেখে দেবো, সমস্যা নেই, সবারটাই দেখে দেবো। কোনো সমস্যা নেই। সৌমিক, তোমার কি এমনিতে কোনো সমস্যা আছে, মানে ক্লাস করতে পারছো ঠিক মতো? জি স্যার, পারছি। ওকে, ঠিক ঠিক আছে। ওয়াসিফ, তুমি কি আছো? ওয়াসিফ কাপ্তাই, Yes, স্যার। ওয়াসিফ কি অবস্থা, পড়াশোনা কেমন হচ্ছে? স্যার ভালো। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ স্যার। ওকে। তারপর হচ্ছে অনেকে আমি দেখি না তোমরা একদম, আর অনেকের তো একদম পরীক্ষা খারাপ হচ্ছে, তোমরা কি পড়াশোনা করো না নাকি? মানে আব্বু আম্মু কি জোর করে পড়াশোনা করাচ্ছে বলো তো? তোমরা যদি নিজ থেকে না পড়ো তাহলে তো হবে না। আরস কি অবস্থা? তুমি মিউট করো, একটু আনমিউট করতে হবে। তোমাকে আমরা হয়তো বা শুনতে পাচ্ছি না এখনো, বাট তুমি আলহামদুলিল্লাহ ভালো এটা বলছো, আমি সেটা মানে তোমার ফেসের অবস্থা দেখে বুঝতে পারছি এটা বলছো। স্যার আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে, আমরা ধরে নিলাম আরশ ভালো আছে। স্যার, ভালো আছি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আর একটা মজার ব্যাপার তোমাদেরকে সাথে শেয়ার করি। আরশের ছোট ভাই, সরি বড় ভাই, মানে আরশের যে বড় ভাই, সে কিন্তু আবার আমার কলেজের জুনিয়র, ঠিক আছে? মানে আমি কুমিল্লা ক্যালকুলাস থেকে বের হয়েছি 2022 সালে। তোমার ভাই কবে কলেজে ঢুকেছে, কত সালে আরশ? স্যার, 2021 সালে। 21 সালে, আচ্ছা আচ্ছা, মানে আমি বেশি দিন পাই নাই ওর ভাইকে, বাট চিনি আর কি, এই আর কি। আচ্ছা, তোমরা ক্যারিয়ার কলেজ নিয়ে কিছু জানতে চাইলে বলো, আমরা তো অনেকগুলো ক্লাস করলাম টানা, মানে আমরা মোটামুটি 2 সপ্তাহ ক্লাস করে হয়তো অনেক একটু বোর্ড হয়ে গেছো, তোমরা আর ভালো লাগতেছে না, একটু বলো ক্যারিয়ার কলেজ নিয়ে কোনো কিছু জানতে চাইলে কি কি। স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, হাত তুলো, হাত তুলো, ডিরেক্ট বলা দরকার নাই। একজন বলেছো যে আহ, স্যার স্যার, হাত ভিডিও তুলে অন হচ্ছে না। হারেরও যান। সবাই একটু করো, হাত তুলো, হাত তুলো, এরপর আমি বলতে দিই সবাইকে। এভাবে কথা বলে একটু বিশৃঙ্খলা তৈরি হবে। স্যার বাংলাদেশ ও আন্তর্জাতিক কোন বিষয় পড়বো? আমি তোমাদেরকে একদম ভালো মতো পড়াবো সবকিছু, কোনো সমস্যা নেই। আমি ধরে ধরে যেগুলো পড়াচ্ছি, এইগুলো টপিক ওয়াইজ পড়তে থাকো। এভাবে আমরা পড়াবো, একদম ধরে ধরে পড়াবো, ঠিক আছে? একদম টপিক ওয়াইজ। আর আমরা একটা বইও বানাচ্ছি তোমাদের জন্য। তোমরা মানে তোমাদের জিকে বইগুলো তো অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া। তো আমরা ট্রাই করতেছি আর কি, যে শেষ মুহূর্তের মধ্যে দেওয়া যায় কিনা। ইনশাল্লাহ আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা দেওয়া ট্রাই করব। আর সেটা হচ্ছে, আর স্যার খেলার টাইম পাই না। কলেজে গেলে অনেক খেলার টাইম পাবা, ক্যারিয়ার কলেজে চান্স পাইলে, ঠিক আছে? সারাদিন খালি খেলতে পারবা। তোমরাও খেলবা, সিনিয়ররা, টিচাররা, তোমাদের স্টাফরাও তোমাদেরকে একটু খেলাবে, ভালোই মজা হবে। স্যার ক্যারিয়ার কলেজে কি কি করা যায়? অনেক কিছু করা যায়, তুমি যেটা যেটা করতে চাও সবই করতে পারবা, ঠিক আছে? সবই করার সুযোগ আছে, নিয়ম কানুনও আছে, সব মিলিয়ে। আচ্ছা, সামিউল বলো। স্যার, ক্যাডেট কলেজে কি 7-এর বই থেকেও কি কিছু আসতে পারে গণিতে?
আচ্ছা, গণিতের ক্ষেত্রে তোমাদেরকে সাবজেক্ট যেগুলো পড়াচ্ছে ওই চ্যাপ্টার ওইগুলো থেকে আসে। তোমার মেইনলি অনুপাত আর শতকরার ক্ষেত্রে কিছু ম্যাথ আছে, সেগুলো আসে। ঠিক আছে, এগুলো একটু তোমার স্যার পড়ায় দিবে, আমরা বলে দিয়েছি এইভাবে এইভাবে পড়াতে, ওগুলো সমস্যা নাই। আচ্ছা, তার পরীক্ষার পরিবেশটা কেমন ছিল আমাকে বলেছে একজন। আমি কবে পরীক্ষা দিয়েছিলাম? আমি পরীক্ষা দিয়েছিলাম 2015 সালের শেষের দিকে অথবা 16 শুরুর দিকে। ঠিক আছে, 2016 সালে আমি ছিলাম হচ্ছে ক্লাস 7-এ। আচ্ছা, ক্যাডেটে পড়ার সময় পাওয়া যায় না। আচ্ছা, ক্যাডেটে পড়ার সময় পাওয়া যায় না সেটা পরের হিসাব। তুমি আগে এখন পড়ো, এখন পড়ার টাইম আছে তোমার সারাদিন। এখন পরে তুমি আগে চান্স পাও, পরে গিয়ে দেখবো সময় পাওয়া যায় কি যায় না, সেটা পরের হিসাব। আচ্ছা, তারপর হচ্ছে মাহির। মাহির বলো। মাহির। স্যার ভুল করে হ্যান্ড রেজ করে রাখছিলাম। ও আচ্ছা আচ্ছা। আমান, আমান তোমার ভিডিওটা অফ কেন? স্যার ভিডিও অন হচ্ছে না। ভিডিও অন হচ্ছে না মানে ধরো এমন হয় যে আমরা যখন অনলাইন ক্লাস করতাম না, তোমাদের মতো বয়স না, একটু বড় হয়ে করছি আমরা। তা আমাদের কিছু ফ্রেন্ড ছিল, ধরো ক্লাস করতে গিয়ে তারা বলতো, স্যার আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং, আই ক্যান টার্ন অন মাই ভিডিও। মানে এমনিতে একটা। ঠিক আছে, সমস্যা নেই, তোমার প্রশ্ন বলো আমান। স্যার ক্যাডেট কলেজের কি কত সালে কোনটা গঠিত হয়েছিল এগুলো কি পড়তে হবে, মনে বুঝলাম রাখতে না, হবে? কথা বুঝলাম না। ক্যাডেট কলেজ কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এগুলো কি মনে রাখতে হবে? না, শুধু হচ্ছে প্রথমটা আর শেষটা, এগুলো মনে রাখবা। প্রথমটা 1958 আর শেষটা হচ্ছে তোমার 2006, শেষের দুইটা। ওকে। এরপর হচ্ছে একজন বলেছে হচ্ছে র্যাগ, বুলি এসব ভয় লাগে। ক্যারেট কলেজে এসব র্যাগ ট্যাগ নাই। ঠিক আছে, ক্যারেট কলেজ যেটা আছে সেটা হচ্ছে পাঙ্গা পুলিশ। এগুলো র্যাগ ট্যাগ নাই, এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো তোমার কাজে লাগবে জীবনে। ওকে স্যার, ক্যারেট এক্সামের আগে কি আপনি কনফিডেন্ট ছিলেন? আচ্ছা, ক্যারেট অ্যাডমিশনের আগে তোমাকে একটা কাহিনী শেয়ার করি। আমি ক্যারেট কলেজ যখন ভর্তি পরীক্ষা দিই, আমি পরীক্ষা দেওয়ার পরে আমি ক্লাস 7-এও ভর্তি হই নাই, বুঝতে পারছো? আমি ক্লাস 7-এ কিন্তু কোথাও ভর্তি হয়েছিলাম না, এতটুকু কনফিডেন্স ছিলাম যে আমার চান্স হবে ইনশাল্লাহ। আমার টাইমে কোশ্চেন কোশ্চেন ছিল একটু ম্যাথ, বাট আমি বুঝছি যে আমার যেহেতু কঠিন লাগছে তার মানে সবার জন্যই কঠিন। তোমারও প্রিপারেশন এইভাবে নিতে হবে। স্যার, ক্যারেট এর রুল ভাঙলে কি করা উচিত বলো তো? শাস্তি দেওয়া উচিত, পানিশমেন্ট দেওয়া উচিত। স্যার, ক্যারেট কলেজে কি আনকমন প্রশ্ন আসবে নাকি সহজ প্রশ্ন আসবে? ক্যারেট কলেজে কি প্রশ্ন আসবে সেটা যদি আমি বলতে পারতাম, আমি কি তোমার স্যার হইতাম নাকি? আমি তো হইতাম তান্ত্রিক, তাই না? তান্ত্রিক আকাশ রাজা, এখানে শতভাগ কমান দেওয়া হয়, এগুলো তো দিচ্ছি না আমরা। তুমি সব পড়ে যাবা, যেটা হচ্ছে তোমার আসবে সেটা হচ্ছে তুমি ই করবা, মানে অ্যান্সার করবা। গ্যাট কলেজের প্রশ্ন জেনারেলি সহজ হয়। স্যার, আপনি কি পরিমাণ পড়াশোনা করেছেন? আচ্ছা, ঠিক আছে, তোমাদের কিন্তু আজকে যেরকম ক্লাস হচ্ছে খুব মজায় মজায় গল্প করছি, এটা কিন্তু আর হবে না। এটা হচ্ছে 2 সপ্তাহ পরে একদিন 20 মিনিটের জন্য করছি, আবার এটা অনেকদিন থাকবে না। আমি হচ্ছে মোটামুটি ধরো যে ক্যারিয়ার কলেজে অ্যাডমিশন দেওয়ার জন্য কি কোনো এজ লিমিট আছে কিনা? এজ লিমিট হচ্ছে তোমার 13 বছর 6 মাস। ঠিক আছে, আমি হচ্ছে ওই টাইমে কোচিং এ ছিলাম, তো আবাসিকে থাকতাম, বুঝতে পারছো? আবাসিকের টিচাররা কি করতো, তোমার ধরো যে সব মুখস্থ করাইতো, না পারলেই মাইর। ধরো আমাকে ধরতো যে ভারতের জনসংখ্যা কত এখন বল, ওটা বলতাম স্যার এটা, স্যার 130,26,29,026 জন। না, ভুল হয়েছে তো এটা। পরে বলতাম স্যার আসলে কত সাল এটা জিজ্ঞাসা করছেন স্যার? পরে, হ্যাঁ এইটা বল। পরে ঠিক মতো বলতাম হ্যাঁ ঠিক আছে এখন। ওইটা যদি একটু ভুল করি, শেষ ডিজিটটা একদম মায়ের। ঠিক আছে, অনেক দরকারি জিনিসও মুখস্থ করাইতো, অনেক অদরকারি গুলো মুখস্থ করাইতো। স্যার, আমার ভাইকে সারা রাত পুকুরের মধ্যে রেখেছিল তাদের সিনিয়র। স্যার, আপনি কোন ক্যাডেট কোচিং এ পড়তেন? আমি পড়তাম হচ্ছে টাঙ্গাইল আবাসিকে থাকতাম শাহিন ক্যাডেট কোচিং এ। স্যার, 4 ফিট 8 ইঞ্চি কি হতেই হবে? না, 4 ফিট 8 ইঞ্চি আসলে হতেই হবে এমন না। তোমার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে মোটামুটি তোমার সমস্যা নেই। মানে চার স্যার, আমার বন্ধু বলে ভাইভাতে নাকি পুঁই সাপ ধরতে বলবে, আসলে কি শুধু পুঁই সাপ কি আবার বলো তো? আমি তো পুঁই শাক চিনি, পুঁই সাপ কোনটা আবার? পুঁই সাপ গুই সাপ মিন করছো নাকি? গুই সাপ? পুশ আপ, বুক ডাউন। ও আচ্ছা, এটা পুশ স্যার আপ না, তো এটা হচ্ছে গুইসাপ। পুশ আপ। ঠিক আছে, এটা কিন্তু দেখো, এটার নাম কিন্তু পুশ আপ না, এটা হচ্ছে কি, পুশ আপ। ঠিক আছে, দিস ইজ নট পুশ আপ। ঠিক আছে, পুশ আপ। ওকে, পুশ আপ দিতে দিতে বলতেই পারে। আমাকে একটা মজার কাহিনী শেয়ার করি। তো ভাই 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 একটা এক্সপিরিয়েন্স শেয়ার স্যার করি আমার ফল সাথে। ইন এগুলো। হ্যাঁ, এইগুলা তো আছে। তো আমার ভাইবার এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখন হচ্ছে লাস্ট কোশ্চেন যেটা অ্যান্সার করবো সেটা আমার ভাইবার এক্সপিরিয়েন্স। এখন তোমরা সবাই একটু মিউট থাকো, আজকে আর কোনো প্রশ্ন নিব না।
আচ্ছা, একটা ইনফর্মাল সেশন ছিল। আর তোমরা অনেকে আমাকে খুবই রাগী মনে করো, অনেকে অনেক ঝাইটাই স্যার, দিই। হ্যাঁ হ্যাঁ, বলো আরশ। স্যার আপনি কি কখনো ইডি খেয়েছেন? হ্যাঁ অবশ্যই, ইডি খাবো না কেন, সবাই খায়। আচ্ছা, যাই হোক, ইয়েতে তোমার ইডি মানে হচ্ছে এক্সট্রা ডিল, বুঝতে পেরেছো? ইডি মানে হচ্ছে কি, ধরো যে কেউ যদি কোনো ভুল টুল করে, তখন তাকে আর কি পানিশমেন্ট দেয়। উইকলি সিলেবাস গুলো হচ্ছে একসাথে দেওয়া থাকে, বুঝতে পেরেছো? উইকলি সিলেবাস গুলো, তোমরা কে কে জেনে কথাবার্তা বলতেছো আমি, আচ্ছা সবাইকে মিউট করে দেই, তোমাদেরকে একটু বেশি ফ্রিডম দিয়ে ফেলছিলাম তো, এটা আমারই ভুল। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে বলি আমার ভাইবার এক্সপিরিয়েন্সটা বলে আজকে শেষ করবো। তো আমার ভাইবার টাইমে তোমার কি হয়েছিল, তো আমি তো ভাইবারিতে গেছি। সো যাওয়ার পরে আমার হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজে ছিল আমার ভাইবার বোর্ডটা। সো মোটামুটি ধরো যে আমার আব্বু আম্মু তো আমাকে শিখিয়ে দিছে যে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা যে তুমি কোন ক্যাডেট কলেজে পড়তে চাও, তুমি বলবা আমি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়তে চাই, আমার বাসা তো মির্জাপুর, ঠিক আছে, একদম ক্যাডেট কলেজের কাছাকাছি। তো আমি ছিলাম কুমিল্লা ক্যাডেট কলেজে বোর্ডে পড়ছি, বুঝতে পারছো, যে এখানে তোমার ইয়ে থাকে না, এই যে জানালার মধ্যে তোমার এগুলা, তো ওইখানে লেখা কুমিল্লা ক্যাডেট কলেজ। তো আমাকে জিজ্ঞাসা করছে তুমি কোন ক্যাডেট কলেজে পড়তে চাও, পরে আমি বলছি কুমিল্লা ক্যাডেট কলেজ, এটা দেখে আমি এটা বলে দিছি। তো আমি তো তখন মানে বুঝি না যে আমাকে এটা দিয়ে দিবে, পরে সেম ওইটাই দিয়ে দিছে, বুঝতে পারছো? তো আমার আব্বা আম্মু তো তখন আমাকে বকতেছে না, তোমাকে তো আমি বললাম তুমি মির্জাপুর রিকোয়েস্ট বলবা, তুমি কেন কুমিল্লা বলে আসলা। যাই হোক, এটা একটা কাহিনী। তারপর হচ্ছে আমাকে তোমার একটা ইয়ে পড়া বলতে দিয়েছিল, বুঝতে পারছো, একটা জাস্ট পড়া না, তোমাকে হচ্ছে যে কি বলে, বলছে তুমি একটা জিনিস নিয়ে বলবা, যে একটা লেখা দিছে যে তোমার ডে ইজ বেটার দেন নাইট, নাইট ইজ বেটার দেন ডে, মানে রাত হচ্ছে দিনের চেয়ে ভালো, এরকম একটা, তুমি এটার উপর হচ্ছে একটা 2 মিনিট বক্তব্য দিবা, 2-3 মিনিট, তুমি বক্তব্য দিতে দিতে তুমি হচ্ছে রুমের চারপাশে ঘুরবা, বুঝতে পারছো? এটা আমাকে বলছে যে এই বক্তব্য দিতে দিতে তুমি হচ্ছে কি রুমের চারপাশে ঘুরতে থাকবা, ঠিক আছে? তোমরা চ্যাট বক্সে কেউ করবা না, চ্যাট বক্সে কেউ কথাবার্তা বলবা না ক্লাসের টাইমে, এটা কিন্তু আগেও বলেছে, এরপর থেকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব, ঠিক আছে? এটা যাতে আর না দেখি। সো দেখো আমাকে হচ্ছে এটা বলছে তুমি হচ্ছে হাঁটতে থাকবা, রুমের চারপাশে হাঁটবা হাঁটবা হাঁটবা, তুমি হচ্ছে বলতে থাকবা যে মানে এরকম একটা জিনিস ছিল। তারপর আমাকে তোমার হচ্ছে যে ম্যাপ থেকে দেশ বের করতে দিয়েছে একটা, তারপর ইংলিশ নিউজ পেপার পড়তে দিছিল, তারপর আমাকে হচ্ছে একটা ম্যাথ করাইছে, তারপর হচ্ছে তোমার আমাকে ছবি আঁকাইছে, আমি তো ছবি আঁকতে পারি না, লিখিত আর ভাইবা একদিনে হয় না, লিখিততে টিকার পরে তারপর হচ্ছে ভাইবা হয়। তারপর হচ্ছে ধরো আমাকে, যে মজার ব্যাপার সেটা একটু বলি এখন, আমাকে হচ্ছে তোমার জিজ্ঞাসা করছে যে তুমি একটা গান বলো, আমি গান টান পারি না, বুঝতে পারছো, আমার ভয়েস টয়েস অনেক খারাপ, তখন আরো খারাপ ছিল, ঠিক আছে, বক্তব্য ইংলিশে বাংলা যেটা ইচ্ছে দিতে পারে, তো ভয়েস টয়েস খারাপ, তো আমাকে বলছে একটা গান বলো। তো আমি তো বলছি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এর তো গান গাইয়ে ফেলছি আমি। তো পরে হচ্ছে যে পাশের বোর্ডে আরেকজন গান গাচ্ছিল, তো বলে যে ওর গানের জন্য আমাদের কষ্ট হচ্ছে। তোমার বোর্ডগুলো কি তোমার মানে জাস্ট পর্দা দিয়ে আটকানো থাকে, পাশে একটা ভাইবা হয় এই পাশে একটা ভাইবা হয়, এরকম হয়েছিল আমাদের টাইমে। তো ওই টাইম বলছি তুমি জোরে জোরে আরেকটা গান গাও, পরে আমি তো এই আমার সোনার বাংলা জোরে জোরে বলতেছি এটা আবার। তারা তো মজা পাইছে, কি রে এ কি ফাইজলামি করে নাকি আমাদের সাথে। তো এরপর আমাকে বলছে আচ্ছা তুমি একটা গান গাও যেটার মধ্যে আকাশ আছে বাতাস আছে, তো আমার নামই তো আকাশ, এই জন্য তুমি তোমার নাম আছে আমার একটা গান গাও। আমি আবার আমার সোনার বাংলা বলছি, বুঝতে পারছো? তখন যারা ছিল ভাইবা বোর্ডে, প্রিন্সিপাল, মেডিকেল অফিসার ওই টাইমে, ভাইস প্রিন্সিপাল, সবাই তো হাসতেছে, মানে তারা তো মজা পাচ্ছে যে ছেলেকে আমাদের সাথে ফাইজলামি করে নাকি। তো পরে এইগুলাই, তারপর হচ্ছে ধর এমন করতেছিল, ধর যে কোশ্চেন ধরতেছে প্রিন্সিপাল স্যার, পরে মেডিকেল অফিসার বলতেছে স্যার স্যার ও তো ভয় পাচ্ছে স্যার, ওকে তো নিব না। আমি ওই টাইমে ধর যে মোটামুটি মনে মনে আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমার সাথে তো মজা করতেছেন আপনারা, মনে 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 আমি ইয়ে ছিলাম যে না আমার সাথে মজা করতেছে। এই তো এটাই, মোটামুটি ভাইবা ভালো হয় আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো ছিল, মোটামুটি হয়ে যায়। এরপরে আমি ধর যে 7-এ কোথাও ভর্তি হয়েছিলাম না। স্যার স্কুল লাইফে কি আপনি টপার ছিলাম? হ্যাঁ, আমি স্কুল লাইফেই টপার ছিলাম, এরপরে আর টপার টপার ছিলাম না, ঠিক আছে এখন। আচ্ছা, স্কুল লাইফে তো সবাই টপার থাকি আমরা, ক্যারিয়ার কলেজে গিয়ে হচ্ছে ধরো ওইখানে তো অনেক ভালো স্টুডেন্ট যায় সবাই, এর মধ্যে এক একজন এক একবার ভালো করে, ঠিক আছে। আর ক্যারিয়ার কলেজে গেলে এত কাজ টাজ অন্য কাজ টাজ, তখন আর পড়াশোনা আছে ধরো অন্য কাজে বেশি করছি। আচ্ছা, আহা কি আনন্দ আকাশে বাতাসে, হ্যাঁ অনেক আনন্দ। তোমাদের জীবনে আজকে অনেক আনন্দ দিলাম, তোমাদেরকে আজকে পড়াইলাম না, একটা টপিক পড়ালাম, একটু গল্প গল্প করলাম, কারণ তোমরা অনেকে আমাকে ভাবতেছিলে স্যার অনেক খারাপ মানুষ, স্যার কিছু হলে খেলে আমাকে বকাঝকা দেয়, ঠিক আছে, স্যার তোমাদেরকে বকাঝকা দেয় তোমাদের ভালোর জন্যই, তোমাদের পড়তে হবে, ক্যাট কলেজে চান্স পেতে হবে, খুব কঠিন কিছু না, বুঝতে পেরেছো, নর্মাল, মানে এত আহামরি কিছু না, জাস্ট ভয় পাবা না, যেগুলো পড়াচ্ছি এগুলো ভালো মতো পড়ো, তাহলে চান্স পাওয়া সম্ভব, ঠিক আছে। উইকলি সিলেবাস গুলো কোথায় পাবো? উইকলি সিলেবাস গুলো তো গ্রুপে দিয়ে দেই, গুগল ক্লাসরুমে দিয়ে দেই, আবার দিয়ে দেবো, সমস্যা নাই, তুমি চিন্তা করো না, উইকলি সিলেবাস হচ্ছে সব জায়গায় দিয়ে দেবো। ওকে, ঠিক আছে তাহলে তোমরা আহ ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো,
ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। কয়েকজন হাত তুলেছো, এই কোশ্চেনগুলো শেষ করে আমরা আজকে ক্লাসটা শেষ করব। আর তোমাদের কাজ যেটা সায়েন্সের, তোমরা নেক্সট ক্লাসের আগেই তোমরা ট্রাই করবা সায়েন্সের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের ওই প্রশ্ন বানিয়ে ফেলা 20টা করে, ঠিক আছে? ওকে, আমি তোমাদেরকে স্লাইডটাও দিয়ে দেবো ক্লাসের, যেটা যেটা পড়াইলাম আমি। আচ্ছা, এখন হচ্ছে আমাকে বলো, জুলকার নাইনের কাছে আর হচ্ছে মাহিনের কাছে আমরা শেষ 2টা প্রশ্ন নেব। জুলকার নাইন বলো আর মাহিন বলো। আচ্ছা, একজন আর বলতে, পুশ আপ দিতে পারি না। আচ্ছা পুশ আপ দিতে পারি না, তোমাদেরকে পুশ আপ দেওয়াবো নি আমি, সমস্যা নাই। এরপরে যারা উল্টাপাল্টা করবা বলবো যে 10টা করে পুশ আপ দিয়ে 20টা করে পুশ আপ দিয়ে ভিডিও পাঠাবা আমাকে, ঠিক আছে? তোমাদের কাছ থেকে ভিডিও নিবো, সমস্যা নাই। পুশ আপে যদি উল্টাপাল্টা করো, পরীক্ষা যদি খারাপ করো। আচ্ছা, আর সিরাজুম বলো, মাহিন বলো। স্যার মুক্তিযুদ্ধের সময় সর্বকনিষ্ঠ শহীদ কে ছিলেন? মুক্তিযুদ্ধে সর্বকনিষ্ঠ শহীদ ছিল শহীদুল ইসলাম লালু। তার বয়স ছিল তোমার হচ্ছে 12 বছর, ঠিক আছে? ওনার একটা মজার কাহিনী আছে, শেয়ার করি, এটা শেয়ার করে আজকে ক্লাসটা শেষ করে দিই। তো শহীদুল ইসলাম লালু যে ছিল, সে হচ্ছে ছিল মেইনলি তোমার হচ্ছে টাঙ্গাইলের, মানে টাঙ্গাইল সিরাজগঞ্জ এই এলাকার। সো সে তো ধরো যে নদী পাড়ের ছেলে, সে নদীতে সাঁতার কেটে বড় হয়েছে, সাঁতার কাটতে পারে। সো পাকিস্তানি মিলিটারিরা তোমার একটা দিন আসছে ওনার কাছে, এসে বলে, এই বেটা এদিকে আয়, আমাদেরকে পার কর, নদী পার কর। তো নৌকা চালাতে পারে, ঠিক আছে? তো নৌকা চালাতে পারে সে, তো নদী পার করতে যাবে এমন টাইমে সে নদীর মাঝখানে গিয়ে নৌকা দিছে ডুবায়, ডুবায় সে সাঁতার কেটে এসে পড়ছে। আর পাকিস্তানি যারা ছিল এখানে তারা ডুবে মারা গেছে যমুনাতে। তো এটাই ছিল ওনার মুক্তিযুদ্ধের একটা বীরত্বের কাহিনী। এই জন্য উনি হচ্ছে 12 বছর বয়স ছিল তখন, ঠিক আছে? আর তোমরা 12 বছর বয়সে এখন কান্নাকাটি করো আম্মুর কোলে বসে। যাই হোক, ওকে। আর আর হচ্ছে তোমাদের প্রশ্ন টশ্ন আমরা গ্রুপে নিব, অনেক টাইম হয়ে গেছে। কাজের প্রশ্ন আছে, এটা একটু ইয়েতে যে চ্যাট বক্সে কিছু বললা কিনা? আহ স্যার উইকলি সিলেবাস কোথায় পাবো? হ্যাঁ, এটা তো বলছি। আর হচ্ছে বইয়ের সব চ্যাপ্টার থেকে প্রশ্ন করতে হবে না, আমি হচ্ছে কোন কোন চ্যাপ্টার পড়িয়েছি এখন পর্যন্ত সেটা দিব। আর স্যার আপনার রোল কত ছিল ক্যাডেট কলেজে? ক্যাডেট কলেজে কোনো স্পেসিফিক রোল থাকে না, বুঝতে পারছেন? একটা ক্যাডেট নাম্বার থাকে, মানে একদম শুরু থেকে যারা ক্যাডেট হয়েছেন ওই কলেজের। তা আমি ছিলাম 1907 নাম্বার ক্যাডেট, বুঝতে পারছো? স্যার ক্যাডেট কলেজের মূলনীতি কি লাগবে? ক্যাডেট কলেজের মূলনীতি জিনিসটা আছে না একটা, যে অল রাউন্ড জেন্টলম্যান, এটা আসলে কোথাও নাই, বুঝতে পারছো? আমি 6 বছর ছিলাম ক্যাডেট কলেজে, আমি এই জিনিসটা কোথাও পাই নাই, যে অল রাউন্ড জেন্টলম্যান এমন কোনো কথাবার্তা। এটা হচ্ছে গাইড টাইড, ওরা উল্টাপাল্টা কি বানাইছে আল্লাহ মাহবুব জানে। আর হচ্ছে সামিউল বলো, তুমি অনেকক্ষণ ধরে প্রশ্ন করতে যাচ্ছ, সামিউল বলো। স্যার হ্যাঁ, এই রেবেকা আক্তার, মানে যার আইডি, তুমি তুমি তো জানো না কোন চ্যাপ্টার, তোমাকে তো আমি বলে দিব বাবা, গ্রুপে বলে দিব, পাগল হয়েও না। আচ্ছা হ্যাঁ বলো, এরপর সামিউল বসির বলো। স্যার এই যে বিজ্ঞানের কি মানে যতগুলা অধ্যায় আছে সবগুলা থেকে কি এরকম 20টা করে প্রশ্ন বানাতে হবে? 20টা করে প্রশ্ন বানাতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে জুলকার নাইন বলো, যতগুলো চ্যাপ্টার পড়িয়েছি আমি ওইগুলো। জুলকার নাইন বলো। স্যার ভুলে হাত উঠে গেছে। ভুলে গেছো? হায় হায়। আচ্ছা, একজন বলছে স্যার আপনাকে কি কখনো টিভি এর অনুষ্ঠানে নিয়ে গেছে? আচ্ছা, টিভি এর অনুষ্ঠানে নিয়ে গেছে বলতে কি, ধরো যে আমি হচ্ছে একবার রচনা প্রতিযোগিতায় সারা দেশে প্রথম হয়েছিলাম। তো ওই টাইমে হচ্ছে ধরো যে আমাকে যখন প্রাইজ নিতে ডেকেছিল, তো ওইখানে আর কি আমরা টিভিতে দেখেছিল আর কি ওইটা। তারপর হচ্ছে আমি একটাতে সেকেন্ডও হয়েছিলাম। আমি যেহেতু রচনায় প্রথম হই না, বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা রচনা, আমাকে হচ্ছে এতগুলো বই পাঠাইছিল, মানে এতগুলো। তো আমার তো পার্সেল আসছে, আমি তো জানি না এতগুলো বই। আমি নিতে আসছি, দেখি যে এতগুলো বই, আমি পুরো মাথায় করে নিতে পারি না, বুঝছো? এত ভার ছিল ওইটা। ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চেন স্যার স্যার, স্যার গত পরীক্ষায় প্রথম কে হয়েছে? শোনো, এখনকার পরীক্ষাগুলোতে আমরা প্রথম সেকেন্ড কিছু দিব না, আমরা একদম মডেল টেস্টে এটা র্যাঙ্কিং করবো, কারণ এখন আসলে তোমার কম্পিটিশন করে লাভ নাই। এখন চ্যাপ্টার ওয়াইজ আমরা মডেল টেস্টে দিব। আর আর কোনো প্রশ্ন নিচ্ছে না এখন, তোমাদের প্রশ্ন শেষ হবে না আজকে, তোমরা বাকি প্রশ্ন সব গ্রুপে করবা, ঠিক আছে? ভালো থাকো সবাই। পরবর্তী ওকে স্যার। ক্লাসে এই আসসালামু হাস্যরস আলাইকুম স্যার। স্যারকে আর পাবো ওয়ালাইকুম না, স্যার। ঠিক আছে? আসসালামু আলাইকুম। টাটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।